এই ঘটনাটা রাজন ভাই পাঠিয়েছেন, তার বড় ভাই পাঠিয়েছিলেন, যার সাথে ঘটেছিল সে একজন পাকিস্তানি। গত 28 অক্টোবর তিনি এই ঘটনাটা শুনেছিলেন, কিন্তু বর্তমানে তিনি পড়াশোনার জন্য জার্মানে অবস্থান করছেন। সেখানেই তার পরিচয় হয় এই পাকিস্তানি ছেলের সাথে। ছেলেটার নাম হচ্ছে বাসিত। ভাইয়া যেভাবে রাজন ভাইকে বলেছিলেন সেভাবে তিনি লিখে পাঠিয়েছেন যে 2018 সালে বাসিত জার্মানে স্কলারশিপ নিয়ে পড়াশোনার জন্য যায়। জায়গার নাম উল্লেখ করা হচ্ছে না। সেখানে গিয়ে সে একটা বাড়িতে ওঠে, তার সাথে তার পরিচিত একজন পাকিস্তানি ও 2 জন নেপালের ছেলের সাথে থাকত। বাসাটার একটু বর্ণনা দেয়। বর্ণনাটা এরকম যে বাসাটা 2 তলা বিশিষ্ট ছিল, নিচতলায় কিচেন আর কয়েকটা রুম। নিচতলা থেকে ঘরের ভেতর দিয়ে 2 তলায় উঠে যাওয়ার সিঁড়ি ছিল। তো ওনারা 2 তলাতেই থাকতেন, নিচতলায় স্থানীয় ছেলে থাকত। ঘটনা শুরু হয় তার সেখানে ওঠার বছরের ওই পরের বছরই 2019 সালে। ঘটনায় আসি, সেটাতে মোটামুটি রকমের তুষারপাত হচ্ছিল। তো বাসিতের একটা অভ্যাস ছিল সিগারেট ফুকার। জানালার গ্লাস আটকে দিয়ে সে এক মনে স্নোফল দেখছিল, মানে বরফ পড়া দেখছিল। মনে মনে ভাবছিল এমন এক সময় একটা সিগারেট না থাকলে ব্যাপারটা জমে না, কিন্তু কিছু করার ছিল না। ধীরে ধীরে স্নোফল এতটাই বেড়ে যায় যে সে বাইরে বের হতে পারেনি। ঝাপসা গ্লাসের এপাশ থেকে হঠাৎ সে খেয়াল করে ওনার বাসার সামনের বাউন্ডারি থেকে কেউ একজন 2 তলার জানালার দিকে উকি মারছে এবং উনি সেদিকে টর্চ মারে, কিন্তু কিছুই দেখতে পায় না। তো সে ডিনার করতে চলে যায়। কিছুক্ষণ ফিরে এসে জানালায় বসতেই সে দেখতে পায় বাসার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছিল যেন কেউ আছে সেখানে। কারণটা গ্লাসটা, কারণ সেখানে ঝাপসা ছিল এবং বোঝা যাচ্ছিল যে কেউ আছে। গ্লাস যেহেতু বাইরের স্নোফল হচ্ছে, মোটামুটি গ্লাস ঝাপসা ছিল। সে শিওর ছিল না যে আদৌ কিছু ছিল কি ছিল না, কারণ মোটামুটি রকমের তুষারপাত হচ্ছিল। সে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকে না, জিনিসটা তখন নড়ছে না। সে কৌতূহলের কারণে নিজেকে ধরে রাখতে পারে না, গরম কাপড় পরে ছাতা নিয়ে বাইরে বেরিয়ে হয়ে যায়। কাছে গিয়ে দেখতে পায় সেখানে বরফ দিয়ে তৈরি করা একটা মূর্তি। অথচ বিকেলের পরেই সেই বাসায় ঢোকার সময় এরকম কিছু দেখা যায়নি। তো টর্চ মেরে ভালোভাবে লক্ষ্য করার পর সে দেখতে পায় মূর্তিটার ঘাড়ের পেছনের সাইডে রক্ত লাগা লালচে ভাব, হয় রক্ত না হয় রং। সে বুঝতে পারে কেউ তাকে ভয় দেখাচ্ছে। কিছুটা অবাক হয়ে রুমে ফিরে আসে। তিনি পাত্তা দিচ্ছিল না। বাসিত রাজন ভাইয়ের সেই ভাইকে বলছিল, আমি যতই পাত্তা না দেই, জিনিসটাকে দেখে আমি খানিকটা ভয় আমি অনুভব করতে থাকি। বাসায় আড্ডা মেরে মাইন্ড ফ্রেশ করে সে তার রুমে চলে আসে শোবার জন্য। সে তার রুমে একাই থাকতো। রাতের বেলা তার ঘুম ভেঙে যায় প্রচন্ড শীতলতা অনুভব করার কারণে। সে তার টেবিল ল্যাম্প অন করেই ঘুমিয়ে যেত প্রতি রাতে। ঘুম ভাঙতেই সে চমকে ওঠে। সে দেখতে পায় তার টেবিলের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। চেহারাটা লালচে রকমের। চোখ কচলে আবার তাকাতেই তিনি হুট করে হাওয়ায় মিলিয়ে যায় সে অবয়বটা মুহূর্তের মধ্যে। সে এটাকে হ্যালুসিনেশন ভেবে নেয় এবং হিটার নষ্ট হয়েছে কিনা সেটা চেক করার কারণে তার শীত কাজ করছিল প্রচুর। সবকিছু ঠিকঠাক করে সে আবারও শুয়ে পড়ে। রাতে তার চেঁচামেচি শুনে পাশের রুম থেকে অন্যরা ছুটে আসে। তারা এসে দেখে বাসিত খুব খারাপভাবে ঘেমে গেছে। তারা রুমের হিটারটা কম করে দেয়। তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। সে বলে রাতে কেউ একজন তার রুমে এসে ভয় দেখিয়ে গেছে। যে এসেছিল তাকে সে স্বপ্নে দেখেছে মাত্রই। সে দেখছিল পার্ট টাইম জব করতে গেছে সে তার অবসরে একটা জায়গায় ফুড ডেলিভারির কাজ করত। অর্ডার নিয়ে সাইকেলে চেপে সে শহরের পশ্চিমে একটা বাড়িতে যাচ্ছিল। বাসার সামনে এসে নক করতেই একটা বৃদ্ধ লোক দরজা খুলে দেয়। বাসিত পার্সেলের প্যাকেটটা সেই লোকের হাতে তুলে দেয়। লোকটা তাকে জিজ্ঞেস করে, এত দূর কষ্ট করে এসেছো, ক্লান্ত হয়ে গেছো এবং 100% ক্লান্ত হয়েছো, ভেতরে এসো, রেস্ট নাও, তারপরে যাও। তো সে তার বাড়িতে ঢুকে যায়। লোকটা তাকে বসিয়ে রেখে ভেতরের দিকটায় যায়। অনেকক্ষণ হয়ে যায়। সে বিদায় নেবে ভাবছিল, কিন্তু লোকটা আর আসছিল না। সেই লোকটাকে উদ্দেশ্য করে ডাক দেয়। হুট করে ভেতর থেকে লোকটা পাগলের মতো চিৎকার করতে করতে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। বাসিত জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? লোকটা ওনাকে জানায় তার মেয়েটা কেমন যেন করছে। গতকাল তার মেয়ে বাচ্চা প্রসব করেছিল, কি হলো একটু দেখো। অনুরোধ করতে থাকে। লোকটা সে ওখানেই দাঁড়িয়ে থাকে। বাসিত ভেতরের দিকে যেতে শুরু করে। দরজা খুলে ভেতরে তাকাতেই দেখে পুরাটা রুম অন্ধকার। নিজের হাতটা পর্যন্ত রুমের ভেতরে ঢোকালে অদৃশ্য হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। সে মোবাইলের ফ্ল্যাশ অন করে, ভেতরের দিকে তাকায়। সে দেখতে পায় বিছানার উপর সাদা গাউন টাইপের কিছু একটা পরা। সে ঠিক বুঝতে পারছিল না, বলতে পারছিল না। একজন মেয়ে চুলগুলো সামনে রেখে রেগে যাওয়া কুকুরের মতো অস্বাভাবিক আওয়াজ করছিল।
সেটা দেখে ভাবে বোধহয় মানসিক রোগী। ফ্ল্যাশ হাতে ভেতরে ঢুকে গিয়ে মেয়েটার কাঁধ ধরে টান দেয় সে। মেয়েটা মাথা তুলতেই বাসিত কাঁপুনে দিয়ে ওঠে। মেয়েটা তার খুব পরিচিত, সে চিনে ফেলেছে, মেয়েটাকে চিনে ফেলেছে সে। মেয়েটা কোলে রাখা ছোট্ট একটা বাচ্চার মাথাবিহীন দেহ, সদ্য জন্মানো, পেটের নাটটাও সেটা তখনও কাটা হয়নি। বাচ্চাটার মাংস সে মেয়েটার মুখেই লেগেছিল। মেয়েটা বাসের দিকে তাকিয়ে রক্ত রাঙা দাঁতে একটা হাসি দিয়ে কর্কশ গলায় বলে, বেশি টানা হ্যাচড়া করেছিলাম, ছিঁড়ে গেল। এটা বলেই মেয়েটার মুখ গোমরা করে ফেলে। কথাটা ওকে উর্দুতে বলেছিল মেয়েটা, এবং সামনে যেসব কথোপকথন হয়েছিল, সব হচ্ছিল, সব উর্দু ছিল। বাসিত মেয়েটার এরকম উল্টাপাল্টা কার্যকলাপ দেখে রুম থেকে দৌড় দেয়। বের এসে দেখতে পায় মেয়েটার বাবা বাসিদের দিকে পিঠ করে তাকিয়ে আছে। সে কাছে গিয়ে লোকটার কাঁধে হাত রাখতে লোকটা ওর দিকে ফিরে তাকায়। সে দেখতে পায় একটু আগেই ঘুম ভাঙার পর তার টেবিলের পেছনে যে লাল চেহারার লোকটাকে সে দেখছিল, এই লোকটা অনেকটা তার মতো হয়ে গেছে। সাথে সাথে লোকটা বাসিদের গলা চাপ দিয়ে ধরে এবং ওর ঘুম ভেঙে যায়। ও চিৎকার দিয়ে ওঠে। বাসিদের ফ্রেন্ড ওকে শান্ত করে বলে, দুঃস্বপ্ন দেখেছিস, কিছু হবে না, ঘুমিয়ে পড়ে যায়। সেদিন কোন রকম ভাবে পরদিন ওর কাছে ফোন আসে দেশের থেকে। ওর বাবা ওকে জানায় গত রাতে ওর বড় ভাই রোড অ্যাক্সিডেন্টে বেশ গুরুতরভাবে আহত হয়েছে। ডক্টররা বলে দিয়েছে বাঁচার সম্ভাবনা কম। স্পট ডেড হয়নি, এটাই ভাগ্যের ব্যাপার। সে তার বড় ভাইয়ের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। এরকম খবর পেয়ে তার পায়ের তলার মাটি সরে যাবার মতো অবস্থা। সে ওই মাসের শেষের দিকে দেশে আসে, কারণ তার ভাই তাকে বারবার দেখার আবদার করছিল। কিন্তু ভাগ্য যে নাই সে তা হবার না। দেশে যাওয়ার পর ওর বাবা জানায় যে বড় ভাই গত রাতে মারা গেছেন। বাসিত ফ্লাইটে ছিল তখন, তাই নিউজটা দেওয়া হয়নি। সে ওখানেই কাঁদতে শুরু করে, শেষ দেখাটা পর্যন্ত হলো না। যাই হোক, যেহেতু ও আসছিল এবং বাসা সবাই জানতো না যে সে আসছে, তাই দাফন কাফন হয়ে যায়। এবং দাফন কাফন হয়ে যাওয়ার পর কিছুদিন পর বাসিতের বাবা ওকে জানায়, তোর ভাই আর আমি সেদিন দরকারি এক কাজে ফয়সালাবাদ যাচ্ছিলাম। বাস ছাড়ার কিছুক্ষণ পর তোর ভাই আমাকে বলে ছাদের উপর কিছু একটা লাফ দিয়ে উঠে গেল মনে হচ্ছে। আমি ওকে বলি, চোখে পানি দিয়ে ভুলভাল দেখছিস। ও চোখ ধুয়ে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর চিৎকার মেরে বলতে শুরু করে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ধমকতে বলি, কি ভুলভাল বলছিস তুই আজকে? বলে, না, ও দুঃস্বপ্ন ছিল ওটা। আমি জিজ্ঞেস করছিলাম, কি দেখেছিস? তোর ভাই বলে, আমি বসে আছি, হুট করে সামনে জানালা দিয়ে লোমশ জন্তু টাইপের কিছু একটা বাসের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না আমি ছাড়া। জন্তুটা আস্তে আস্তে ড্রাইভারের কাছে গিয়ে ড্রাইভারের উপর ঝাঁপিয়ে পড়ে। ড্রাইভার চিৎকার করতে শুরু করে। কন্ট্রোল হারিয়ে আমাদের বাসটা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগতেই আমার ঘুম ভেঙে যায়। দুঃস্বপ্ন ছিল, তাই তোর ভাই বা আমি কেউই গুরুত্ব দেইনি। যাত্রাপথে আর কোনো সমস্যা হয়নি তোর ভাইয়ের। বাস ছেড়ে আমরা তোর ফুপির বাসায় গিয়ে উঠি। পরদিন তোর ফুপা আর তোর ভাই দরকারি কাজের জন্য বের হয়। কি কাজ ছিল সেটা বাসিত আমার ভাইকে জানায়নি, রাজন ভাইয়ের সেই ভাইকে জানায়নি। বিকেলের পর খবর পাই তোর ভাই আর ফুপা হাসপাতালে ভর্তি। গিয়ে জানতে পারি তোর ফুপা ড্রাইভ করছিল আর কথা বলছিল, আর দুজন হুট করে কোত্থেকে একটা ট্রাক এসে ওদের গাড়িটাকে ধাক্কা মারে। তোর ভাইকে আমাদের এলাকার একটা হসপিটালে শিফট করার পর থেকে ওর অবস্থা খারাপ হতে শুরু করে। প্রায় সময় আমাকে বলতো, বাবা, রুমে একটা লাল চেহারার লোক এসেছিল, ও নাকি আমাকে নিয়ে যাবে। আমি কথাটা কানে তুলিনি। মৃত্যুর আগের দিন আমাকে বলেছিল, বাবা, বাসিতের সামনে বিপদ আছে, আর আমার সময় বোধহয় আল্লাহ আর বেশি দিন রাখেনি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে তোর, পাগল হয়ে গেছিস নাকি? তোর ভাই বলে, না, পাগল না, যা বলছি সবই বাস্তব। শুরুতে আমার কাছেও চোখের পাগলামি লেগেছিল, কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন। আমার সাথে যা যা হয়েছে তা সবই সত্যি। কিছু আর বলতে চাই না, শুধু একটাই অনুরোধ, আমাকে ক্ষমা করে দিও। এটা বলার পর দিন তোর ভাই মারা যায়। এটা রাজন ভাইয়ের সেই ভাইকে বলছিল তার বাবা। ও মারা যাবার পর আমি প্রায় সময় হুবহু ওর মতো দেখতে একজনকে প্রতি রাতেই আমার জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা শুরু করি। পিঠ দেখিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো পায়চারি করে। তবে আমি তো বাবা, ছেলেকে চিনতে ভুল কি হবে বল। আমি ভয়ে তোর ভাইয়ের মতো অবয়বটাকে ডাকিনি। আমি খুব দেরিতে বুঝেছি জিনের নজরে পড়েছে আমাদের উপর। পরদিন এক আলেমের কাছে গিয়েছিলাম আমি। আলেম বলছিল তোকে সাহস নিয়ে আসতে। এটা শোনার পর বাসি তোর বাবাকে বলে, বাবা, আমি সেদিন স্বপ্নে ভাবিকে অস্বাভাবিক এক রূপে দেখেছিলাম, আর লালচে চেহারার একটা লোককেও আমি দেখেছিলাম। বলে রাখি, বাসিতের ভাবি মৃত। বিয়ের 3-4 বছর পরে তিনি মারা যান। পরদিন বাসিত আর ওর বাবা তা সেই আলেমের কাছে যায়। আলেম বাসিতকে দেখে বলেছিল, তোমাকে যদি ওরা স্বপ্নে ওই বাড়িটা না নিয়ে বাস্তবে নিয়ে যেত, তবে তুমি আজ এখানে থাকতে না।
বাসিত জিজ্ঞেস করেন, কি বলেন উল্টাপাল্টা? আলেম বলে, পরে জানাবো, তবে তোমার জানার সময় হয়নি, আপাতত বাইরে বসো, তোমার বাবা থাকুক। তো বাসিত বাইরে চলে আসে। তো আলেম ওর বাবার সাথে কিছু কথা বলে, যা ওর বাবা ওকে জানায় নাই। শুধু বলেছিল আলেম জানিয়েছে জিনটাকে হাজির করাতে হবে, আলেম জরুরি জিনিসপত্র এবং প্রস্তুতি নিয়ে কালকে আসতে বলে, যাতে যেন তারা ওই সময় চলে আসে। ওরা বাড়ি ফিরে আসে। ওই রাতে বাসিত ঘুমাতে পারছিল না। পায়চারি করতে করতে এক পর্যায়ে ওর কানে একটা কণ্ঠ ভেসে আসে, কিরে বাসিত, লাইটটা জ্বালা, দেখে যা তোর ভাবি আর আমার বাচ্চাকে, তোর ভাতিজা। সে ভোরকে ওঠে, কারণ সে যা শুনছিল তা ছিল ওর মৃত ভাইয়ের কণ্ঠস্বর। সে উঠে ড্রয়িং রুমের দিকে যেতে শুরু করে। অন্ধকারের দেওয়াল, হাতে লাইট জ্বালানোর সুইচ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে ওর ধাক্কা লাগে প্রচন্ড ঠান্ডা কিছু একটার সাথে, এবং যার নিঃশ্বাস ফেলার আওয়াজ এখন পর্যন্ত কানে আসছিল। ভয় পেয়ে দৌড় দিতে হবে, এমন সময় অন্ধকারের মধ্যে কেউ একজন ওর গলা চাপ দিয়ে ধরে। সে ছুটানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। দোয়া পড়তে শুরু করে মনে মনে। কিছুক্ষণ পর তার গলা হালকা হয়ে গেলে সে মেঝেতে গড়িয়ে যায়। এরপর আর কিছু বলতে পারেনি সে। ফজরের আজান শুনে তার হুঁশ ফিরে এলে সে নিজেকে ওই ড্রয়িং রুমেই আবিষ্কার করে। ওর বাবাকে পুরোটা খুলে বলে। আলেমের ফোন পেয়ে বাসিত তার বাবা সেখানে যায় সন্ধ্যায়। সেই ঘরে তখন শুধু বাসিত আর তার বাবা, আলেম এবং আলেমের ছেলে উপস্থিত ছিল। আলেম বলছিল ওনার ছেলের উপর জিনটাকে হাজির করানোর চেষ্টা করবে। কিছু সময় পার হওয়ার পর বাসিত অনুভব করে ঘরটা কেমন যেন একটা বিশ্রী গন্ধ আর গমগমে ভাবে পরিণত হলো। আলেমের ছেলের কণ্ঠ থেকে একটা মোটা ধ্বনি ভেসে আসে, আমাকে ডেকেছিস কেন আদমের বংশধর? কথাগুলো কিন্তু উর্দুতে হচ্ছিল। আলেম জিজ্ঞেস করে, নাম কি তোর? উত্তর আসে, নাম জানার জন্য আমাকে ডেকে এনেছিস? তোর সাহস তো কম না রে। আদম রেগে গিয়ে বলল, পিশাচের বাচ্চা, কি চাস তুই এদের কাছে? জিনটা দু হাতে মেঝেতে সজোরে কিল মেরে বাসিতের বাবার দিকে তাকিয়ে বলে, ভেবেছি বুড়োটাকে পরে নেব, আগে ওর ছেলেকে নেব, বুড়িটাকে মানে বাসিতের মা সবার পরে নিয়ে যাব। ধরেছিলাম বেটাকে কাল রাতে, ভাগ্যটা খুব ভালো ওর, আমি দেখব কতদিন ভাগ্যের জেরে ও বেঁচে থাকে। আলেম জিনকে উদ্দেশ্য করে বলে, তুই মৃত্যু দেওয়ার কে? শুনে রাখ, তোর মৃত্যু হবে আমার রব আল্লাহর ইচ্ছা মতো। কেন এদেরকে যন্ত্রণা করছিস সেটা বল। জিনটা বলে, রক্তের পরিবর্তে রক্ত, কারণটা নিজেই খুঁজে বের কর। বলে এই জিনটা চলে যায়। এরপর আর হাজির করাতে পারেনি আলেম জিনটাকে। বলেছিল কিছুদিন পর জানাবেন তিনি। রাতে তারা দুজন বাড়ি ফিরে আসে। এরপর দিনের ঘটনা। বাসিতের বাবা রাতের বেলা মার্কেটে তাদের দোকান থেকে ফিরছিল। এটা পরের দিনের ঘটনা। তো হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা ওর বাবা হেঁটেই যাওয়া আসা করত প্রতিদিন। সেই রাতে তিনি শর্টকাট রাস্তাটা ধরে যাচ্ছিলেন। এমন সময় তার পেছন থেকে একটা লোক এসে তাকে ক্রস করে বা তার দিকে জঙ্গলের মাঝে প্রবেশ করে। লোকটাকে দেখে ওর বাবার মনে হয়েছিল বোধহয় বখাটে ছেলেদের পাল্লায় পড়েছে, তাই এইভাবে দৌড়াচ্ছে। তিনি এই লোকটাকে ডাকতে ডাকতে পিছু নিতে শুরু করেন। একটু দূর যাওয়ার পর তিনি থেমে যান, কারণ তার অস্বস্তি বোধ হতে শুরু করে। ভেতরে ভেতরে কেমন একটা অদ্ভুত ভয় লাগছিল তার। সে ফিরে যেতে থাকে। এমন সময় শুনতে পায় ওনার পেছনে কেউ হাঁটছে। মাটিতে পড়ে থাকার পাতাগুলোর শব্দ হচ্ছে। তিনি পেছনে তাকে কাউকে দেখতে পায় না। এবার তিনি দোয়া পড়তে শুরু করেন এবং এগোতে থাকেন। ভয়ে কাঁপা কাঁপা অবস্থা। কানের কাছে ফিস ফিস করে কেউ একজন তাকে বলে, পেছনে কেন তাকিয়েছিলি? আমাকে দেখার জন্য? দেখতে চাস কত বড় কলিজা তোর? তিনি এক ভোঁ দৌড় দিয়ে জঙ্গলটা কাটিয়ে বাড়ি চলে আসেন। রাতে তিনি উঠছিলেন টয়লেটে যাবার জন্য। তো বের হয়ে আসার সময় তিনি খেয়াল করেন তার বড় ছেলের দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। তো লাইট বন্ধ করতে তিনি তার বড় ছেলের ঘরে যান। দরজা খুলে তিনি দেখতে পান তার বড় ছেলে কি না কি মৃত, সে ফ্যানের সাথে ঝুলছে। হাত আর পায়ে কাটা রক থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। তিনি আর একটা কথাও না ভেবে চিৎকার দিয়ে বসেন এবং বাসিত তার মা চলে আসে। এসে ওনারা কিছুই দেখতে পায় না সেই রুমে। পরদিন ফোন করে আলেমকে ডেকে আনা হয় এবং আলেম আসলে বাসিতের বাবা আলেমকে ঘটনা খুলে বলে এবং অনুরোধ করে যেন তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে যায়। আলেম জানায় তাবিজ ঝোলানো হারাম, এটা শিরক। নামাজ পড়েন, হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। তিনি আগামীকাল আবার আসবেন জানিয়ে যান। পরদিন এসে আলেম বাসিতের বাবাকে বলে, আপনার বড় ছেলের ঘরটা আমি দেখতে চাই। তিনি ঘরে গিয়ে দরজা আটকে দেন। ঘরে কেউ ছিল না, অথচ আলেম ঘরে ঢুকেই প্রশ্ন করতে শুরু করে, আমি জানি তুই এই ঘরে আছিস। অনেক ডাকে
আলেম কাউকে কিন্তু কোনো প্রতিউত্তর শুনতে পায় না। কিছুক্ষণ পর আলেম বেরিয়ে এসে ওদের বলে, আগামীকাল বিকেলে আমার এখানে আসবেন, সব জানাবো। আলেম বাসিতকে বলেছিল, তিনি যখন ওদের বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন খেয়াল করেন বাসিতের বড় ভাইয়ের রুম থেকে লালচে চেহারা কেউ একজন উকি মারছে আর মুখ চেপে আসছে। আলেম তার স্ত্রী তার ছেলেকে নিয়ে গ্রামে গিয়েছিল, কারণ ওনার স্ত্রীর পছন্দ না তার এসব জিনভূত তাড়ানোর কাজ। আলেম তার বাসায় রাতে খাবার খাচ্ছিল, এমন সময় তার দরজায় ধাক্কাধাক্কির শব্দ। তিনি উঠে দরজা খুলে দেন, কিন্তু কাউকে দেখতে পান না। দরজা আটকে আবার যেই খাবার খেতে চেয়ারে বসেছেন অমনি পুনরায় দরজায় কারো লাথি মারার শব্দ। তিনি বিরক্ত হয়ে ওঠেন। ওনার পাশের বাসায় কয়েকজন ছাত্রের ব্যাচেলার বাসা। তিনি ভেবেছিলেন ছেলেগুলো শয়তানি করছে কিনা। দরজার পাশে এসে তিনি দাঁড়িয়ে থাকেন। ধাক্কা পাওয়া মানে সাথে সাথে দরজা খুলে হাতে নাতে ধরবে, এই চিন্তা তখন আলেমের। আবারও ধাক্কা পড়ে, তিনি সাথে সাথে দরজা খুলে সামনে দাঁড়িয়ে যান, কিন্তু আশ্চর্য, এবারও দরজার সামনের জায়গাটুকু জুড়ে শূন্যতা ছাড়া কিছুই দেখতে পান না তিনি। ভেতর থেকে একটা লাঠি নিয়ে আসতে যাবার জন্য যেই পেছন ঘুরেছেন অমনি কেউ একজন তার পিঠে শক্ত ভেজা কিছু একটা ছুঁড়ে মারে। তিনি আতকে উঠে ভয় পেয়ে যান। ঘুরে তাকাতে দেখতে পান ওনার দরজার সামনে একটা ছাগলের কাটা মাথা, রক্ত লেগে ওনার পাঞ্জাবি মেঝে সব লাল। তিনি বুঝে ফেলেন এটা মানুষের কাজ নয়। বিসমিল্লাহ বলে দরজা আটকে দেন তিনি। পাক পবিত্র হয়ে শরীর বন্ধ করে উনি ওনার দরজার সামনে এসে দাঁড়িয়ে কাউকে উদ্দেশ্য করে বলতে থাকে, নিজের কাপুরুষত্বের প্রমাণ দিচ্ছিস কেন? সামনাসামনি দাঁড়াতে পারবি না জেনেও বিরক্ত করতে এসেছিস কাফেরের বংশধর। কোনো উত্তর আসে না। তিনি রুমে ফিরে আসেন। বাসিতের বাবার কাছে ফোন করে জিজ্ঞেস করেন সব ঠিক আছে কিনা। আলেমকে অবাক করে দিয়ে ফোনে ওরা জানায় একটু আগে তাদের সাথেও সেই একই ঘটনা ঘটেছে যা এইমাত্র আলেমের সাথে ঘটে গেল। আলেম ওদেরকে বলে বিসমিল্লাহ পরে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিতে, শয়তান ঢুকতে পারবে না। ফোন রেখে দেন। আলেম বেশিরভাগ সময় রাতের বেলা ঘুমাতো না। রাতের অর্ধেক অংশ তার কাটত ইবাদতে। জানালা খুলে ওই রাতেও তিনি তার ইবাদতে ব্যস্ত ছিলেন। হুট করে তার কানে জানালার ওদিক থেকে কিছু লোকের ঝগড়ার শব্দ আসতে শুরু করে। তিনি উঠে জানালা দিয়ে তাকান, দেখেন সত্যি 7 জন লোক দাঁড়িয়ে আছে। একজন লোককে শাসাচ্ছে, লোকটা ওদের পায়ে পর্যন্ত ধরছে, কিন্তু ওরা মানছে না। ঝগড়া বাড়তে বাড়তে এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং এই পর্যায়ে দেখে আলেম তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। এসে দেখতে পায় গলির রাস্তাটা ফাঁকা, একটা কুকুরও নেই আশেপাশে। স্বাভাবিকভাবে চিন্তা করার সুযোগ পাওয়ার আগেই কেউ একজন ওনার ঘাড় ধরে এক টান মারে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। যখন জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে চারিপাশে গাছপালা ঘেরা কোনো একটা স্থানে আবিষ্কার করেন। ওনার জ্ঞান ফেরে অনেকগুলো লোকের নাচানাচি আর অচেনা কোনো একটা ভাষায় গান বাজনা শুনে উনি উঠে বসেন। অদূরেই 5-6 হাতের ব্যবধানে তিনি অসংখ্য লোকের ভিড় দেখতে পান। উনি বুঝে ফেলেন ওনাকে জিনেরা ফাঁসিয়ে দিয়েছে। অনুভব করেন ওনার ঘাড় আর ডান হাতে প্রচন্ড রকমের ব্যথা। উনি উঠে দাঁড়াতে যাবেন, এমন সময় কে একজন ওনার মাথায় প্রচন্ড চাপ দিয়ে মাটিতে ধরে রাখে আর কানে কানে বলতে থাকে, বল শয়তান তোর রব। নাউজুবিল্লাহ। উনি চুপ করেছিলেন, বুঝতে পারছিলেন এখন যদি এদের কথা মতো না চলি তবে মৃত্যু নিশ্চিত। আবার ভেতরে ভেতরে ওনার ইমান ওনাকে বাধা দিচ্ছিল। মৃত্যুর ভয় পেয়ে আল্লাহর সাথে উনি অন্য কাউকে শরীক করাটা সবচেয়ে বড় ধরনের পাপ এবং এর কোনো ক্ষমা নেই। তিনি বাসিতকে পরদিন বলেছিলেন, আমি নিজেও জানি না আমি কিভাবে বেঁচে ফিরলাম। আমি অনুভব করছিলাম আমার গলার প্রতি সেকেন্ডে বন্ধ হয়ে আসছে, তবুও আমি জানি না আমি কিভাবে আল্লাহু আকবার বলেছিলাম এবং এরপর আমার সামনে সব অন্ধকার হয়ে যায়। ভোরবেলা আমি নিজেকে এলাকার একটা মসজিদের পাশে পাই। আমি বুঝে গেছিলাম আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন এই কাফেরদের মাধ্যমে। আল্লাহ কখন কাকে কিভাবে পরীক্ষা করবেন তা কেবল আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার। তিনি এরপর অসুস্থ হয়ে পড়েন। এরপর আবার মনে মনে বাসিতদের কথা ভেবেও তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন। আলেম যখন হাসপাতালে ভর্তি হন সেদিনকার ঘটনা। বাসিতের বাবা স্বপ্ন দেখেন তিনি একটা মরুভূমির মধ্যে হারিয়ে গেছেন। কিছু দূর হাঁটার পর তিনি খেয়াল করলেন ওনার দিকে আলেম হেঁটে আসছেন। উনি দৌড়ে গিয়ে আলেমকে জিজ্ঞেস করেন, ভাই কোথায় আমরা? আলেম কোনো উত্তর না দিয়ে হাতের ইশারায় ওনাকে তার পেছন আসতে বলে। কিছু দূর যাওয়ার পর আলেম ওনাকে নিয়ে একটা প্রাসাদের মতন কিছু একটাতে ঢুকে যায়। ঢুকতে তিনি দেখতে পান পুরো প্রাসাদ জুড়ে মানুষের শুকনো হাড়, লাল রঙের সুতো দিয়ে সিলিং এর সাথে বাঁধানো কালো বর্ণের কোনো কিছু যা তিনি এর আগে কখনো দেখেননি। তিনি আলেমকে জিজ্ঞেস করেন, কোথায় নিয়ে এলেন এখানে? তখনই ভেতর থেকে জানোয়ারের মতো দেখতে কয়েকজন লোক বেরিয়ে আসে।
তাদের দিকে। এসেই আলেমের হাত পা চেপে ধরে ভেতরে নিয়ে যায়। তিনি আলেমের পেছনে দৌড় দেন। ভেতরে গিয়ে দেখেন একটা অদ্ভুত দেখতে লোক আসন পেতে বসে আছে, হাতে তার ধারালো একটা অস্ত্র। আলেমকে ধরে এনে সেই লোকটার সামনে বেঁধে রাখা হয়। লোকটা বাসিতের বাবার দিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম তোর ছেলেটাকে প্রথমে নিয়ে যাব, হলো না। এই জানোয়ারটা হতে দিচ্ছে না, তাই তোদেরকে হত্যা করার আগে আমি একে জবাই করব। বেশি বার বাড়ছে বেটা, আমার কাজে বাধা প্রদানের দুঃসাহস করেছে, ওর মৃত্যু তো হবেই। এটা বলেই লোকটা আলেমকে জবাই করতে শুরু করে দেয় এবং এই দৃশ্য দেখে উনি চিৎকার করে ঘুম থেকে উঠে যান। সারা রাত আর ঘুমাতে পারেননি তিনি। পরদিন আলেমকে তিনি ঘটনাটি জানায়। এগুলো শুনে আলেম রীতিমতো রেগে গিয়ে বলে, আমাকে কয়েকটা দিন সময় দিন, আল্লাহ সুস্থ করে তুললেই আমি ধরবো কাফেরগুলোকে। এবার আমিও দেখব কাদের জোর বেশি, ইমানদারের নাকি কাফেরের। এভাবে প্রায় 2 সপ্তাহ কাটে। 2 সপ্তাহের মাঝে বাসিদের পরিবার অনেক দুঃস্বপ্ন দেখে। মাঝে মধ্যে বাসিতের মনে হতো ওর বড় ভাইয়ের ঘাট থেকে ওকে আর ওর ভাই রাথল, মানে বড় ভাই ওকে ঘর থেকে বড় ভাই ওকে রাথলেই ডাকে। আলেম সুস্থ হয়ে ওদের ফোন করে বলে, আজ থেকে 3 দিন পর তিনি এখানে আসবেন, আল্লাহ রাস্তা দিয়েছেন একটা। যাই হোক, ওরা রাতে আলেমের কাছে যায়। আলেম বাসিতের বাবাকে বলে, আপনার ছোট ছেলের উপর জিন নিয়ে আসা হবে এখন, কারণ আলেমের স্ত্রী ও ছেলে তখন এসব ঝামেলার কারণে গ্রামে চলে গিয়েছিল। আলেম ঘরের বাতি নিভিয়ে দেয়। কিছুক্ষণ পর বাসিতের উপর একটা জিন ভর করে। আলেম সালাম দেয়। সালামের জবাব দেয় জিনটা। আলেম জিজ্ঞেস করে, কিছু খুঁজে পেয়েছেন? বাসিদের ভেতরে থাকা জিনটা ওর বাবাকে বলতে শুরু করে, আপনার স্ত্রী ও আপনার বড় ছেলের তালাক দেওয়া স্ত্রীর মাকে ডেকে আনতে হবে। যতটুক দোষ আপনার স্ত্রীর আছে, ততটুক দোষ আপনার ছেলের স্ত্রীর মায়েরও আছে। তবে আমার মতে মূল দোষী আপনার স্ত্রী। না সে এসব করত, না আপনার ছেলের স্ত্রীর মা প্রতিশোধ নিতে এরকম পদক্ষেপ নিতে পারত। আপনার ছেলের স্ত্রীকে আপনার স্ত্রী মানে বাসিতের মা বিভিন্নভাবে বাসায় নির্যাতন করত, এমনকি আপনারাও এটা জেনেও কিছু বলতেন না। মেয়েটা খুব গরিব ঘরের ছিল, তাই মুখ বুজে সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে নিয়ে নিজেকে মানিয়ে নেওয়া শুরু করে আপনাদের সাথে। আপনার স্ত্রী চেয়েছিল তার বান্ধবীর মেয়ের সাথে ছেলের বিয়ে করাতে, কিন্তু আপনার ছেলে শেষমেশ এই গরিব ঘরের মেয়েকেই পছন্দ করে বিয়ে করে ফেলে। এরপর থেকে শুরু হয় মেয়েটার উপর অত্যাচার। কখনো রুটি ভাজা নিয়ে খোটা, কখনো ঘর ঝাড় দিয়ে নিয়ে কথা, কখনো নিচু জাত বলে মানসিকভাবে টর্চার করা। আপনার ছেলের স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হয়, তখন উনি কোনো কিছু খাইয়ে পেটের ভেতরে বাচ্চাটাকে নষ্ট করিয়ে দেয়। পরপর 3টে বাচ্চা ভাবে নষ্ট করিয়ে ফেলেন ওষুধ খাইয়ে, এবং শেষমেশ আপনার ছেলের কানে আপনার স্ত্রী শয়তানি বুদ্ধি দিতে শুরু করে, মেয়েকে তালাক দে, মেয়েকে তালাক দে। আপনার ছেলে একসময় তার মার কথা ফাঁদে পড়ে মেয়েটাকে তালাক দিয়ে দেয়। মেয়েটার বাবা ছিল না, ঘরে একটা মা ছিল যে কিনা উপার্জন করতে পারত না তেমন একটা। হতাশায় ভুগতে ভুগতে মেয়েটা একদিন ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে ফেলে। আফসোস, আত্মহত্যা করার মুহূর্তেও মেয়েটার অন্তঃসত্ত্বা ছিল। লানত এরকম কিছু উঁচু নিচ জাতপাদের ভেদাভেদ সৃষ্টি করা মূর্খদের উপর। এরপর মেয়েটার অসহায় মা পাগলের মতো হয়ে যেতে থাকে। পরে কোনোভাবে মেয়েটার মা জানতে পারে তার মেয়েকে এভাবে অত্যাচার করা হতো। মেয়েটার মা তার মেয়ের মৃত্যুর জন্য আপনাদের দায়ী মনে করা শুরু করে এবং এক ওঝার মাধ্যমে আপনাদের পেছনে জিন লেলিয়ে দেয়, কারণ সে তার মেয়েকে হারিয়েছে, যা ছিল সম্পূর্ণ নির্দোষ এবং যার গর্ভে থাকা বাচ্চাটা ছিল মাসুম। প্রথমে চেয়েছিল আপনার ছোট ছেলেকে শেষ করে দিতে, কিন্তু পারেনি। একে একে সবাইকে শেষ করে দিয়ে শুধু আপনার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। সে তিলে তিলে হত্যা করতে চেয়েছিল, যেন আপনার স্ত্রীর গায়ের প্রতিটি লোম পর্যন্ত টের পেয়ে যায় মানসিক যন্ত্রণা কাকে বলে। বলছে আমার ছাত্র মানে আলেম বাধা দিতে এসেছিল বলে তাকেও মেরে ফেলতে চেয়েছিল জিনগুলো। তো আপনার স্ত্রী ছেলেকে নিয়ে ওই মহিলার কাছে যান, সপরিবারে ওই মহিলার পা ধরে মাফ চাইবেন এবং ওনার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, কেননা আপনাদের জন্য উনি ওনার মেয়েকে হারিয়েছেন এবং মেয়েটার গর্ভে থাকা একটা নিষ্পাপ প্রাণও ঝরে গেছে সেদিন, যে কিনা ছিল ওই মহিলার বেঁচে থাকার একমাত্র কারণ। নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করুন, ওনার দায়িত্ব নিয়ে ওনার কুফরির শাস্তি আল্লাহ ওকে সময় মতো দেবে। এসব শুনে আলেমও নিজে অনেকটা খেপে যাওয়ার মতো অবস্থা। পরদিন আলেম নিজে গিয়ে ওদেরকে সেই মহিলার কাছে নিয়ে যান এবং ওনারা ক্ষমা চান। মেয়েটার মাও ক্ষমা করে দিয়েছিল। মেয়েটার মা 2020 জুন মাসে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তো রাজন ভাই বলছেন এই ঘটনা শুনে তিনি নিজেও অনেকটা অবাক। আসলে দোষটা কার? বাসিতের মায়ের, নাকি ওর ভাইয়ের, নাকি মেয়েটার মায়ের, নাকি আমাদের সবার? আমাদের সমাজে এখনো এরকম উঁচু নিচু জাতের ভেদাভেদ আপনাদের আশেপাশে এরকম হতে দেখলে আপনারা তো প্রতিবাদ করেন না। আসলে প্রতিবাদ করছেন কি? এটা একটা প্রশ্ন সবার কাছে।
তো বাসিত নাকি রাজন ভাই সেই ভাইকে বলেছিল সে তার পরিবারের এরকম লুকানো সত্য কাউকে জানাতে চায়নি কখনো। ঘটনার সত্যতা জানার পর সে তার মায়ের সাথে তেমন আগের মতো ঘনিষ্ঠতা বন্ধ করে দিয়েছিল, কারণ সে বলেছিল তার পরিবারের যে মানুষটা সবচেয়ে বেশি কাছের ছিল সে ছিল তার বড় ভাই জুনায়েদ, এবং তার ভাইয়ের মৃত্যুর জন্য বাসিতের মাকেই দোষী মনে করেন এখনো। তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। উনি রাজন ভাই বলেছেন যে সামির ভাই ফোন করার পর থেকে নাকি ঘটনা লেখা শুরু করেন তিনি। তো পড়ার ফাঁকে ফাঁকে লেখেছেন, উনি পড়াশোনা করছেন, তো সবসময় সম্ভব হয় না। তো ইনশাল্লাহ পরীক্ষার পর তিনি আবারও ঘটনা পাঠাবেন। তো তিনি এইভাবে ঘটনা কালেক্ট করছেন। রাজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে শাহিন নামে এক ভাই। আসলে তিনি মানিকগঞ্জে থাকে, আর তার ঘটনাটা হচ্ছে পিরোজপুরের। তো এটা অনেকদিন আগের ঘটনা। ওই সময় মনে করেন 88 বন্যার সময় আর কি, শুরু হয় নাই তখনও, কিন্তু ওই সময়কার ঘটনা। তো তখন তার বয়স 15 বছর ছিল, এবং এই ঘটনার সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত আর কি, ওনার বাবার ঘটনা। তো যেহেতু ঘটনা একটু বড়, আমি অন্যান্য সবকিছু বাদ দিয়ে ঘটনায় যাই। তো যেইখানকার ঘটনা সেটা বয়স সামনে সাল শুনে বোঝা যায় যে এতটা সভ্যতার আলো ছিল না জায়গায়। আর বাসা, আমাদের বাড়িটা থাকতো একবারে, বাড়িটাও ছিল একদম অজপাড়া গায়ে। আর আলো আলো বলতে হচ্ছে রাসেল ভাই রাত্রেবেলা চলতে গেলে ল্যাম্প পোস্ট না, টর্চ লাইটে চলতো। আর টিভি তো ছিল না, মানে 2 গ্রাম মিলে 2টা বাড়িতে টিভি ছিল। তো ওনার বাবার একটা ব্যবসা ছিল, ওই যেসব বাড়িতে বাড়িতে টিভি ছিল, ওরা উইকলি কি করতো, ওই শুক্রবার হলেই দেখা যেত ব্যাটারি ভাড়া করতো। তো ওনাদের বিজনেসটাই ছিল এরকম ব্যাটারি ভাড়া দেওয়ার। ওরা এরকম আপনার জেনারেটরের মেশিন চালু করে এই ব্যাটারিগুলো চার্জ দিত, এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে ওরা ভাড়া দিত আর কি। আর ওনার দাদার আর কি, যে শাহিন ভাই, যে ওনার দাদার একটা বিজনেস ছিল, সেটা ওনার বাবা পর্যন্ত ধরে রেখেছে। এটা হচ্ছে রাসেল ভাই কে মারা গেলে যেসব ম্যাটেরিয়ালস গুলা লাগে সেই সবের দোকান আর কি। ওনার দোকানের নাম হচ্ছে চিরবিদায় স্টোর। আর ওই দোকানে এরকম কফিন, কর্পূর, তারপরে তুলা, কাফনের কাপড়, তারপরে আপনার আগরবাতি, মোমবাতি, ডিয়াসলাই, এগুলি অ্যাভেলেবল ছিল। তো ঘটনার দিন হচ্ছে মানে বর্ষা তখন শুরু হয় নাই, সেদিন বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে যায়, কারণ ওনাদের সবগুলা ব্যাটারি আছে কিনা ঠিক মতো, সবকিছু ঠিক মতো দেখে। আর এই দোকান দুটো পাশাপাশি ছিল, ব্যাটারির চার্জের দোকানটা, আর পেছন দিক দিয়ে ওদের পাশের দোকানে যাওয়া যেত। তো এই পাশের শাটার যদি বাড়ি থেকে বন্ধ করে, তো ভেতরটা দিয়ে, ওই পাশেরটা ভেতরটা দিয়ে বন্ধ করা যায়। তো এরকম সময় বৃষ্টি পড়ছে, হঠাৎ করে দেখা গেল যে বৃষ্টিটা গুড়ি গুড়ি থেকে মুষলধারে শুরু হয়ে গেল। তখন তার ছেলে তার সাথে ছিল, মানে আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি ছিলেন, এবং যে ঘটনাটা প্রত্যক্ষ করেছে পুরো ঘটনাটা, সেটা হচ্ছে ফরিদউদ্দিন সাহেব, উনি ছিলেন। তো হঠাৎ করে যখন দোকানটা বন্ধ করবে, তখন তিনি দেখলেন যে 2টা কুকুর এসছে দোকানে, এসে বসেছে আর কি। বৃষ্টি পড়ছিল, তো 2টা কুকুর এসে বসেছে। তখন দোকান বন্ধ করতে হবে, কুকুর 2টার মধ্যে একটা কুকুর শাটারের বাইরে, একটা শাটারের ভেতরে বসছে। তো কি করবে, দোকান তো বন্ধ করতে হবে। তো চাচ্ছে না কুকুরগুলো। এমন সময় তার ছেলে ওই ব্যাটারি চার্জ দেয় মোটা তার দিয়ে, একটা কুকুরকে দিল বাড়ি সজোরে। 2টো কুকুরই দৌড়ে চলে গেল এই বৃষ্টির ভিতরে। তো তারা শাটার বন্ধ করবে, এই পাশে চেক করতে গেছে, যেই পাশে কফিনটা রাখা আর কি। এবং হঠাৎ করে ভিতরে পাশে পিছন দিক যে দোকানে যাওয়ার পর দেখা যায় যে বেঞ্চের মধ্যে 2জন লোক বসে আছে। এই বৃষ্টির মধ্যে তাদের শরীর টরীর ভেজা ছিল না, তারা 2জন বসে আছে, এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কারা। বললো যে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আপনার কাছে কিগুলি আছে নাকি। তো বললো যে কি কি লাগবে। তো সর্বপ্রথম বলে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে। বাপরে বাপ, ভয়ঙ্কর ব্যাপার। পরে বললো যে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে, আমাদের 2টা কফিন লাগবে, আর লাগবে হচ্ছে 100 প্যাকেট আগরবাতি, আর ডিয়াসলাই লাগবে। বুঝছে, আমি আপনাকে কফিন দিতে পারবো, কিন্তু এখন এত রাতে তো সম্ভব না, আমার এখানে একটাই বানানো আছে। আর মজার বিষয় হচ্ছে আছে ভাই, এই গ্রামে 2-3 গ্রাম মিলে ওনার একটাই দোকান। কেউ মারা গেলে উনি জানে, বোঝে কে মারা গেছে, এবং ওই পরিমাণ জিনিসপত্র উনি রেডি করে রাখে। পরে যখন শেষ হয়ে যায়, পরে ঢাকা থেকে আবার নিয়ে যেত আর কি। তো জানতো যে কে মারা গেছে, উনি ওই পরিমাণ জিনিসপত্র দিয়ে দিত বা নিজেই পৌঁছে দিত, এরকম জিনিসটা আর কি। তো উনি জানে না কে মারা গেছে। তো জিজ্ঞেস করলো, ভাই এত কাপড় নিবেন, বুঝতেছি না তো মারা গেছে কে। তো ওই 2জন লোকের মধ্যে একজন
যিনি প্রায় 5 ফিট 5.5 ফিট লম্বা, বেশি মানে নর্মাল মানুষের মতো, বলছে যে মারা যায় নাই কিন্তু মারা যাবে। তখন উনি একটু মানে রাফ অ্যাটিটিউড শো করে আর কি, কারণ আমি একটু জিনিস স্কিপ করে গেছি, বলেছি যে বড় ঘটনার কারণে আমি এগুলি জানাইনি। উনি একটু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আর এলাকা ভিত্তিক যেসব মানুষগুলো ওনার কাছে যেত ওনার সবাইকে ভালো উপদেশ দিত, আমলের ব্যাপারে বলতো, অনেক সবাই খুব পছন্দ করতে থাকে। তো তিনি বললেন যে ভাই আপনারা কি নিয়ে মজা হাসি ঠাট্টা করতেছেন, জান এগুলি আমি বিক্রি করব না, নইলে আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারতাম হয়তোবা, কিন্তু এগুলি মজা করার বিষয় না, আপনারা যান দোকান থেকে চলে যান। তো উনি আমি দোকান বন্ধ করবো, আমাকে বাড়িতে যেতে হবে। তো উনি দোকানের ভিতর থেকে এরকম ওনাদেরকে এক প্রকার রাফ ব্যবহার করে তাড়িয়ে দেয়। তো যেহেতু দোকান বন্ধ করতে হবে, উনি শাটার বন্ধ করে দোকানের ভেতর থেকে 2টা পলিথিন নিয়ে রওনা দিয়ে দেয় ছেলেকে নিয়ে। তো অর্ধেক পথ আসার পথে ওনার বুকে ব্যথা শুরু হয়ে যায়, বৃষ্টিও কমে যায়, তখন দমকা হাওয়া বইছিল। বুকে ব্যথাটা এরকম যে ওনার শার্প কিছু দিয়ে হার্টের মধ্যে কেউ যদি মানে ছুরি দিয়ে আঘাত করতে, এরকম ব্যথা হঠাৎ করে। তো তিনি ওই তার বাড়িতে যাওয়ার পথে যে জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিত, সেই জায়গায় উনি বসার জন্য চিন্তা ভাবনা করেন, যে জায়গায় বসি তুই তো তোর মাকে ডেকে নিয়ে আয়। তার ছেলেকে বসে তোর মাকে, এবং সেদিন তার ওয়াইফের ভাই আসছে আর কি, মানে তার শ্যালক এসছে বাড়ির বাসায়, তো বলেছে যে তোর মামাকে ডেকে নিয়ে আয়। তো তার বুকে প্রচন্ড ব্যথা থাকার কারণে সে ওই জায়গায় বসে পড়ে। আর তার জন্ম ওই জায়গায়, তার বাবার জন্ম ওই জায়গায়, মানে ওই জায়গার মানুষ সে, তো এই জায়গাটায় ভয় পাওয়ার কোনো কথাই নেই, মানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ করে খুব বাতাস বইছে, হঠাৎ করে তার পেছনে একটা ধপাস করে শব্দ হয়, মানে গাছের উপর থেকে কিছু একটা পড়লো, কিন্তু এটা এরকম কোনো গাছ না যে উপর থেকে কিছু পড়বে, এটা নর্মাল করোই গাছ আর কি, এটা নিচে বসে আছে আর কি। হঠাৎ করে জিনিস পড়লো, তো তার সাথে টর্চ লাইট ছিল, টর্চটা ছিল লুঙ্গির ভিতরে বাঁধা, যেহেতু বৃষ্টি পড়ছিল টর্চটা যেন না ভিজে সে লুঙ্গির সাথে বেঁধে রাখছিল। তো টর্চটা বের করে সে পেছনের দিকে মারে, মেয়ে মারার দেখে যে একটা কুকুর পরে, কুকুরের মাথা পড়ে আছে, জিব্বাটা বের করে একটা কুকুরের মাথা পড়ে আছে। উনি খুব অবাক হয়ে দেখতে দেখতেই কয়েক সেকেন্ডের মধ্যে উপর থেকে আরেকটা কুকুরের মাথা পড়ে, এবং 1 মিনিটের মধ্যে ওনার সামনে কুকুরের লেজ, হাত, পা, একটা পর্যায়ে নাড়ি ভুড়ি সহ পড়ে, চিৎকার করতে থাকে। ওনার শরীরটা অসাড় হয়ে যায় এই মুহূর্তে, উনি মুভ করতে পারে না। উনি এমন করে বলতে থাকে যে উনি যে চিৎকার করে বলছে এটা কেউ শোনার মতো অবস্থা না, কারণ উনি যেখানে বসেছিল ওই জায়গাটাও পরিচিত, ওখানে পিছনে যে ঘরগুলো আছে তাদেরকে ডাকলেই চলে আসার কথা, কিন্তু তার কথা হচ্ছে যে উনি যেভাবে বলছে তাতে উনি নিজেও মনে হয় শুনছে না, মানে তার মুখ টুক সব অবস্থা, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, এরকম ভাবে চিৎকার করছে, তো শোনার কথা না কারো। এই হতে হতে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেল, এরপর আর কিছু মনে নেই। তো উনি সরি আসিফ ভাই, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। হঠাৎ করে তিনি দেখলো যে একটা মানে অজ্ঞান হওয়ার আগে, যখন অজ্ঞান হওয়ার আগে সে দেখলো যে একটা কুকুর, মানুষরূপী একটা কুকুর, মানে মানুষের ফেস কিন্তু কুকুরের বডি, এসে এই মাথাগুলোকে জিহ্বা দিয়ে চাপছে। এটার পরে তিনি অজ্ঞান হয়ে যায়। এরপর আর কোনো মনে থাকে, এরপরে তো আমার কিছু মনে থেকেও ছিল না। উনি বাসায় যখন ঘুম ভাঙে, জ্ঞান ফেরে, তখন এলাকার লোকজন জমে গেছে। তো জিজ্ঞেস করে যে তোর এইরকম কেন হলো, হঠাৎ করে কি অবস্থা? তো বললো যে মানে প্রথমে বলতে যাচ্ছিল না, প্রেসার দিয়ে বলল যে আমি এরকম জিনিস দেখেছি। সে এটা কথা বলে নাই যে দোকানে তার 2জন লোক এসেছে, এসব কথা তিনি গ্রামবাসীর কাউকে বলে নাই। তো বলেছে যে এরকম অবস্থা, আমি গাছের নিচে এসব জিনিস দেখেছি। তো বলে যে ভাই তুই তোর বুকে ব্যথা ছিল, হয়তো বেশি এক্সটেন্সিভ প্রেসারের কারণে তুই কিছু উল্টাপাল্টা দেখছিস, সেটা কোনো কিছু না ভাই, টেনশন করিস না, কোনো কিছু হবে না। ওই দিন রাতের থেকে তার 102 ডিগ্রি জ্বর, জ্বরটা এমন যে প্রায় 3-4 দিন তাকে ভোগায়, এবং জ্বরের অবস্থায় উনি যে বিলাপগুলো পারে সেখানেও তিনি বারবার নাকি এরকম ভাবে বলেছে শুয়ে অবস্থায় যে তোরা আমাকে মারিস না, এই তোরা দূরে থাক, আমার কাছে আসিস না, এরকম কিছু আর কি। তো বাসার সবাই মনে করেছিল উনি মারা যাবেন আর কি, কারণ যে অবস্থায় বিলাপ পাওয়া শুরু করেছে আগেরকার লোকজন মনে করতো যে এরকম অবস্থা থাক মানে ভালো না, ভালো লক্ষণ না। তো একটা পর্যায়ে উনি সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে 4-5 দিন পর। সেদিন মানে টেনশনটা এরকম ছিল যে ওনার তো ব্যবসায়ী হচ্ছে ওই ব্যাটারির দোকানটা, তো অনেকগুলো বাসায় ব্যাটারি চলে যায় আর কি, মানে চলে যাওয়ার কারণে মানে রিসিভ করতে পারছে না। ওই মুহূর্তে দোকান চালাচ্ছিল তার চালক আর তার ছেলে মিলে একসাথে চালাচ্ছিল, তো ব্যাটারিগুলোকে উঠাতে হবে, রিসিভ করতে হবে, এই নিয়মটা ওই জানতো না দেখে সে এই শরীর খারাপ নিয়েও সেদিন দোকানে যায়।
দোকানে যাওয়ার পর তার শ্যালককে বলে যে এইখান থেকে লিখে লিখে দেয় যেসব জায়গা থেকে তোকে ব্যাটারিগুলো তুলতে হবে, নইলে ব্যাটারিগুলো আবার চার্জ দিতে হবে, নইলে তোর তো ব্যবসায়ী ব্যাটারিগুলোই। তো যাই হোক, উনি এরকম অবস্থায় কথা বলতে বলতে সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তের একটু আগে 6 জন লোক তার দোকানে আসে। এসে বলে আমাদের 2টা কফিন লাগবে। আপনাকে যে দুজন মানুষ আসছিল অর্ডার দিয়ে গেছিল, আপনি কি রেডি করে রেখেছেন? বলে কই, আমাকে তো কেউ কোনো কিছু অর্ডার দেয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, যখন অর্ডার দেন তখন থাক, আপনি একটাই কফিন দেন। মানে 2টা কফিন দেওয়া সম্ভব না, একটা কফিন দেন, আর 2 জন মানুষের জন্য কাফনের কাপড় দেন, আর কিছু জিনিসপত্র লাগবে, এগুলি আমাদের এই বাড়িতে পৌঁছায় দেন। তো উনি বলে এই আপনি নিয়ে যান, আর কে মারা গেছে বলেন তো, নাম বলেন তো আমি একটু শুনি। বলে আপনি চিনবেন না, আপনি নিয়ে যান, এটা ওই বাড়ির লোক। তো ওই বাড়ি তো সবাই পরিচিত, মানে তার পরিচিত সবাই। তো ওনারা আর কিছু বলে নাই, ওরা হাঁটা শুরু করে দেয়। তো ডেকে ওনারা কথা শুনে নাই, বলে আমাদের কাজ আছে, আপনারা একটা বাসায় পৌঁছায় দেন, বাড়িতে পৌঁছায় দেন। তো ওই বাড়িতে যেতে ক্ষেতের মাঝখান দিয়ে গেলেও যেতে 20 মিনিট সময় লাগে। তো উনি ভাবলেন যে উনি যেহেতু এরকম ইসলামিক মাইন্ডের একটা মানুষ, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম আর কি, যা ঠিক আছে একটা খেদমতের জন্য জিনিসগুলো দিয়ে আসি বাড়িতে। একটা মানুষ মারা গেছে, দেখাও তো বিষয়, দেখারও তো দরকার কে মারা গেল। তখন পর্যন্ত ওনার কাছে এগুলো হিট করে নাই। লাস্ট বার যে 2 জন লোক এসছে, ওরা কাফনের কাপড় চেয়েছে, কফিন চেয়েছে, সেগুলি নিয়ে সাথে ওটা প্রপারলি হিট করে নাই। যেহেতু বাড়ির নাম বলেছে, ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে জিনিসপত্রগুলো নিয়ে, সাথে ছিল তার শ্যালক। তো শ্যালককে আপনার ওই বাড়িতে ঢোকার পথে এন্ট্রেন্সে, মানে প্রবেশের, ওই বাড়িতে ঢোকার প্রবেশের পথে ওই শ্যালককে দাঁড়া করা, মানে দেখি কি অবস্থা, কে মারা গেছে দেখা দরকার। তো বাড়ির ভিতরে ঢুকে দেখে যে কোনো মানুষের শব্দ নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে কান্নাকাটির শব্দ তো দূর থেকেই পাওয়া যায়, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই, কেউ নাই। ওই জামাইল্লা, ওই রাসেল্লা, কই তোরা, মানে সে পরিচিত আর কি ওই জায়গার, কিন্তু যাদেরকে তিনি চিনে ওরা কেউ এত জোরে ডাক দেওয়ার পরও শুনছে না। আর তখন মাত্র সন্ধ্যা, মানে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরবর্তী সময়কার এই ঘটনা, কেউ শুনছে না, সে কেউ কোনো কথা শুনছে না। তো উনি দেখলো যে আপনার ওই বাড়ির উঠোনে 2 জন মানুষ শুয়ে আছে। ওদের শরীরে কাফনের কাপড় নাই, কিন্তু নর্মাল আপনার বিছানা চাদর টাইপের কিছু দেওয়া, 2 জনই শুয়ে আছে। এবং ওনাদের পায়ের বরাবর, পা থেকে 5-6 ফিট সামনে ওই যে 6 জন এসেছিল, ওই 6 জন দাঁড়ানো। সেই 6 জনের বর্ণনা কি দিব, 6 জন এরকম যে এত লম্বা মানুষ, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যে কি জানি দিয়ে তৈরি, এদের চেহারাও দেখা যাচ্ছে না, সব আমি ঝাপসা দেখছি। তো তিনি ঝাপসা দেখছিল আর কি। আর তার শ্যালক ওই গেটের, মানে আপনার প্রবেশ পথে দাঁড়ানো, তাকে এখনো ডাকে নেই, তুই আসিস না আমি না বলা পর্যন্ত। তো ওই 6 জন জিজ্ঞেস করে কি ব্যাপার, আমাদের ম্যাটেরিয়ালকে নিয়ে আসছেন? বলে হ্যাঁ আমি নিয়ে আসছি। বলে যান ওইখানে সামনে যান। ওই 2 জন যে শুয়েছিল তারা তাকে ডাকে, আপনাকে তো আমরা ভয় দেখাইছিলাম, আপনি কিছু মনে করেন না, আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না আমাদের, কোনো ধরনের ক্ষোভ টোপ থাকলে আমাদের মাফ করে দেন, নিতান্তই আপনাকে ভয় দেখানো ছিল। তো আমরা চলে যাব, আমরা কিছুক্ষণ পরে চলে যাব, আপনি যদি পারেন আমাদেরকে একটু কলমা পড়ান, আমাদের একটু কালেমা পড়া দেন, আপনি পড়লে আমরা আপনার সাথে পড়বো। তো উনি তো ভাই বুঝতেই পারতেছে যে এখানে আর ভালো কিছু হচ্ছে না, আর যা হচ্ছে তা নর্মাল কিছু হচ্ছে না। উনি সাথে সাথে তার শ্যালককে ডাক দেয় ওইখান থেকে, এই তুই চলে আয় কাছে আয়। তো তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, সে বসে উঠানে। তো সে কালিমা পড়ে এবং তার সাথে সাথে ওরা 2 জনও রিপিট করে। বাই দিস টাইম বলে যে ঠিক আছে, আপনার ম্যাটেরিয়াল গুলা, যারা শুয়ে ছিল তারা আপনার ম্যাটেরিয়াল গুলো ওদেরকে বুঝাই দেন। এই বলতে বলতে ওনারা 2 জন মনে করেন গাছ, মানে আপনি কাঠের মধ্যে মরা পাতার মধ্যে পাড়ালে যেরকম শব্দ, ঠিক সেরকম শব্দের মতো একটা শব্দ হলো, এবং ওই 6 জন মিলে একসাথে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো আর কি। তো সাথে সাথে তিনি বুঝে গেলেন যে ওই এর মধ্যে পাশে ধাক্কা দিয়ে দেখে যে তার শ্যাল্লা না ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, ওইখানে নাই আর। তাহলে যে এখন যা ঘটবে, হয়তো আমি একদম আমার একটা খারাপ অবস্থা হবে, না তো আমি মারা যাব। ওই 6 জন তাকে মানে অভয় দিল যে আপনি, আপনার কোনো ক্ষতি হবে না, টেনশন করেন না, আমাদেরকে একটু সময় দেন, আমরা লাশটাকে গোসল করাবো। তো পুরো প্রসেসটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, লাশ গোসল করানো, রেডি করানো, সবকিছু 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খাটিয়া যেহেতু একটা নিয়ে আসছে, কিন্তু মজার বিষয় খাটিনার দরকার ছিল না। আপনি আসলে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে এত বড় কাফনের কাপড় তলে কেন দরকার ছিল। ওই মুহূর্তটাতে এরকমই দরকার ছিল যে কাফনের কাপড়টা এত বড় কেন। তো এখন এখানে নর্মাল একটা মানুষ, 2টা মানুষ শুয়ে আছে। তো এই 5 মিনিটের প্রসিডিউরে বলেছে যে আপনি এখান থেকে নড়বেন না, এখান থেকে যাবেন না। তো বাড়ির পেছনেই কবর হলো, সে কবরস্থ করা হলো, কবর দেওয়া শেষ হলো। বলে ঠিক আছে আপনাদেরকে আমি আগাই দিই, যেই 6 জন ছিল, ঠিক আছে আপনাকে আমরা আগাই দিই।
ওই প্রবেশ পথে তার শ্যালক মানে ঘুমন্ত অবস্থা, কোনো মতে তাকে উঠাইছে, হাঁটায় হাঁটায় নিচ্ছে। ওই প্রবেশ পথে যাওয়া মাত্রই বললো যে যেই বাড়ি আসতে, যে বাড়ি থেকে আমার বাড়িতে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে হেঁটে, ক্ষেত পার হয়ে যাওয়ার লাগে, সেই জায়গায় আমি এই প্রবেশ পথটা ক্রস করার সাথে সাথে দেখে আমি আমার উঠানে। আমি কই ছিলাম আমি নিজেও জানি না। এই গ্রামের বাড়িটা আমার কাছে পরিচিত, এখানে লোকজন আমার পরিচিত, কিন্তু কেউ কোনো কথায় আমার সাড়া দেয়নি। আমি কোথায় ছিলাম, এরকম সাদৃশ টাইপের কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়ে গেছিল না, আমি গিয়েছিলাম, উনি জানতো না। তো যাই হোক, উনি অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়ে উনি যখন জ্ঞান ফেরে, ওনার লেফট সাইড, লেফট হ্যান্ড, লেফট পা, তারপরে বাম পাশের চোখ, ঠোঁট সবই আপনার প্যারালাইজড হয়ে যায়। পরবর্তী সময়ে ডান চোখ আর ডান ঠোঁটটা মোটামুটি ঠিক হলেও হাত পা ঠিক হয়নি। ওই অবস্থায় তিনি 1998 সালে মারা যায় আর কি। 98 সালে ফেব্রুয়ারি মাসে মারা যায়। আর এই ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে, সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে। আমি অনেকবার এই ঘটনা ঘটার পর অনেকে বলেছে, কিন্তু রাসেল ভাই ওই মুহূর্তের পরে কিন্তু তাকে আর কোনো কিছু, কেউ কারো কোনো ক্ষতি করার ট্রাই করে না। এবং সে যখন একজনের কাছে গেছে জানার জন্য যে তার সাথে ঘটনাটা কেন ঘটেছে, তিনি তার ছেলে বলেছে যে আমরা শুনেছি যে বাবাকে তারা অনেক পছন্দ করত, যে দুজন মারা গেছে তারা বাবাকে পছন্দ করত, এই জন্য হয়তো তার দোকানে যাওয়া, এই জন্য হয়তো তার সামনে দেখা দেওয়া, নাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল রাসেলের প্রথম স্টোরি। হ্যালো রাসেল ভাই। হ্যালো বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের তিনজন অতিথি আপনাদের পরিচিত, সুতরাং যে কোনো একজনকে দিয়ে শুরু করলেই হতো আর কি। আমি বলে দেই, আমাদের এখানে আছেন ডক্টর আলিফ, আমাদের এখানে আছেন বাবু ভাই, আহমেদ বাবু, এবং আমাদের সাথে আছেন আবরার ভাই। তিনজনই আছেন এবং তিনজনই আপনাদের আজকে ঘটনা শোনাবেন আশা করছি। নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে, এটা হচ্ছে ঢাকার উত্তরার কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওইখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা বেশ ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে, এবং ওই বিল্ডিংটার তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে, এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে, ওদের 8 তলা না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট, পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা শেষ করে দেয়, বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, এন্ড যখনই বের হতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। আচ্ছা, ওইভাবে করে রেডি করে রেখেছে, ওখানে ক্রিব আছে, রকিং চেয়ার হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা, তো ওরা ওই বাসায় ওঠে এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা ওর কাছে খুব একটা ফিশি ফিলিংস হয়। তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি। তো সিঁড়ি দিয়ে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়ি দিয়ে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে খুব বেশ গা শিরশিরানি লাগতো আর কি। আচ্ছা। তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠছে আর কি। তো এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। আচ্ছা। তো লাইটটা যখন নিভে যায়, তো ওর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেমেটিক লাগছে।
মানে সিনেমায় যেরকম দেখে। হ্যাঁ, তো হ্যাঁ। সে খুব মজা পাইছে আর কি। আচ্ছা, মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তো ওখানে ও দাঁড়ায় যায়, ও দাঁড়ায় যে কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটেও অনেক দেখে গরমকালে। তো ও এটা চিন্তা করে না, ও হেঁটে যায়, এবং হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করে যায়। আচ্ছা, এবং বাতাসটাকে যখন ক্রস করে যায় ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিমঝিম করে ওঠে, মানে ইটস অ্যান আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে উঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে আসলে, লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে, বাসায় এসে গেট নক করে, নক করার পর অনেকক্ষণ ওর পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার, তোমার এরকম লাগতেছে কেন তোমাকে। তো বলে যে আমি এরকম এরকম উঠছি, এরকম এরকম, মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটা সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এইভাবে উঠছো, এরকম বাতাসের ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তো ওর মা ওকে করে কি পানি পড়া, মানে পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না, ও এটা পানিটা খায়, খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন ওকে ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে, তো তখন রাসেল ভাই অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে, লাইক মানে বাচ্চাদের যেমন দু একটা শব্দ, হ্যাঁ লাইক বাচ্চারা করে না শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো বলে ভাই ওখানে করতেছে, ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেরো করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো করে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ওই পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। তো যাই হোক খুব ভয় পায়, ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে, এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা, ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে, এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি ওই যে কালকে ওখানে আসছো, তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়, এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ বসা, এবং ও আবার উঠে আসে, ওই দিন আর নামে না ও বাসার ভেতর থেকে, ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে, তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়।
যে দেখে যে মায়ের রুমের মধ্যে মাটা কেউ নাই, কিন্তু ভাইটা আছে, ভাইটা ক্রিবের মধ্যে দাঁড়ানো করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নাটা আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান্না, মানে বাচ্চাটা মানে এক নাগাড়ে কাঁদতেছে। তোর মা দৌড় দিয়ে আসে, কি হয়েছে এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না, ওর বাচ্চা ওর দিকে তাকায় নীল হয়ে কাঁদতেছে এবং গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা। ওরা মনে করে ওর হাসপাতালে নিয়ে যাবে, তো এরকম করে ওই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যায়, ওর মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায়, কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার এই সেই। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করে, হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই, হুজুর যখন বাসাটায় ঢুকে, তখনই উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা, বলে যে এখানে কোন একটা কিছুর আসর আছে, আপনারা একটু থাকেন। এবং এই বাসাটার মধ্যে, এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকে না, আপনাদের বাইরে বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটার কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয় এবং ওই যে কায়তন টায়তন পড়ে যায়, ঝেড়ে দেয়। এবং ওই হুজুর কি করে, ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে করে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায় এই সেই। আর ওই উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আর কি, আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে, ওর কাছে খুব রাগ লাগতেছিল হুজুরটাকে দেখে, মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানে অসহ্য লাগতেছিল, যেহেতু অসহ্য লাগার তার কোনো কারণ নাই। হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে কি ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল। তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়েকদিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায়, ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেড়ে ওকে ফু দিয়ে দেয়। ও বলছে যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা গুজবাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে। এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে লাইক মনে হচ্ছে যে ঘুমায় যাবে, এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না, হ্যাঁ। আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে তো আসলে বিল্ডিংটা ওইভাবে বাধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিছি, দোয়া পড়ে করে দিছি, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যায়, ওদের দোয়া দিয়ে যায় এবং কিছু ওই যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাসা। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো, তারপরেও রাসেল ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটা, ওই জানালাটার মধ্যে নক হতো, টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বুঝেন 8 তলার ওপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নিশ আছে, আর কিছুই নাই। ওইখানে টক 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 করে করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আছে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো, হ্যাঁ। তারপরে একদিন যেটা হয়েছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ নাম ধরে ডাকতেছে এবং শীষ দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায়, যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখে নাই। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল, ওই বাড়ির ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে।
তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে ওদের উপর তলায় যেটা ছাদটা ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরের বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ আপনার প্রথম ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন অতিথি আবরার ভাইয়ের কাছে, এবং আবরার ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনে আসবো এবং আশা করছি যে এই ঘটনাটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আবার আমি বলছি, এই গতবার শেয়ার করেছিলাম হাসিব আহমেদ দুর্লভের একটা কাহিনী, ওই আমার কাছে শেয়ার করেছে আবার, ঘটনাটা পাঠিয়েছে ক্যানাডা থেকে। তো ঘটনাটার বিষয়বস্তু হচ্ছে রবার্ট, এটা একটা ছদ্মনাম নামে একজন লোক, যে নাকি ওখানে আই গেস ব্রিটিশ থেকে ইংল্যান্ড থেকে মুভ করে গিয়েছিল আর কি। তো বয়স হয়ে গিয়েছিল লোকটার, সে ওখানে থাকতো অ্যান্ড রাতের বেলা লেট নাইট শিফটে কাজ করতো আর কি। আচ্ছা। সো সন্ধ্যা অনেক দেরিতে, এবং ও রাতের বেলা কাজ করতে করতে ওর ব্যাক করতে করতে রাত 1টা-2টা এরকম বেজে যেত আর কি। সো একদিন রাতের বেলা ও ব্যাক করছে, ওর মন টন, আর বলে রাখা ভালো যে ওই রবার্ট ছিল নাস্তিক প্রকৃতির, মানে সে আসলে এইথিস্ট ছিল আর কি। তো রবার্ট যখন ব্যাক করছে একদিন বাসা থেকে, তার মন টন এমনি ভালো ছিল না। সে চিন্তা করছে যে বাসায় কি করবে, সাথে একটা কলিগকে নিয়ে ব্যাক করছিল, এবং কলিগের সাথে ওর কিছু তর্কাতর্কি হয়, মানে লাইক একটা বিষয় নিয়ে লাইক কথাবার্তা হতে যে সেখানে একটা তর্কাতর্কি হয় ওদের দুজনের মধ্যে। এটা লাইক ওই ব্রিটিশ লাইফস্টাইল এন্ড ক্যানেডিয়ান লাইফস্টাইল নিয়ে আর কি, প্র্যাকটিসিং লাইফস্টাইল নিয়ে আর কি ওদের ভেতরে একটা তর্ক হয়, এবং তর্কের এক পর্যায়ে আর কি রবার্ট আর কি বেশ অস্বস্তি ফিল করে এবং মন খারাপ করে সে বাসার দিকে আসার চেষ্টা করে। তো রাস্তা দিয়ে যখন হেঁটে আসতেছে, ওর কাছে বেশ জিনিসটা ভালো লাগে না, মন মেজাজটা খারাপ হয়ে যায়। চিন্তা করে যে আমি একটু সমুদ্রের পাশ থেকে হেঁটে আসি। তো যেখান থেকে আসতো ডাউন টাউনের পাশ ধরে, ডাউন টাউনটা একটু কোলাহলপূর্ণ, সেটা পাশ ধরেও এক সাইড দিয়ে চলে যায়, ওখানে একটা বিচ আছে, বিচের কাছে আর কি সমুদ্রের পাড়ে। তো ওখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বেশ যখন নাকি মনটা একটু ভালো লাগে তখন সে ব্যাক করে। তো ব্যাক করতে করতে দেখা যাচ্ছে যে ও মানে ওই যে রাস্তা দিয়ে আসতেছিল রাস্তাটা খুব নির্জন ছিল, কারণ ডাউনটাউন ছাড়া আসার পরই বেশ নির্জন হয়ে যায়। তো একবার ভাবে যে ও মেইন রাস্তা দিয়ে আসবে। তো যাই হোক, ও ঘুরে ঘুরে মেইন রাস্তার পাশ দিয়েই বাসায় ব্যাক করে যখন নাকি বাসার গেটের সামনে চলে আসে, এসে দেখে যে বেশ তখন ফগি হয়ে গেছে, চারপাশ থেকে বেশ কুয়াশা ছেয়ে ফেলছে জায়গাটাকে। তো ও বাসায় ঢোকার জন্য যায়, গেটে যে চাবি দিয়ে যখন দরজাটা খুলবে তখন দেখে যে পিছন থেকে একটা বাচ্চার গলা। বাচ্চাটা হবে 8-10 বছরের কোনো বাচ্চা মেয়ে যদি বলে পেছন থেকে, তো বলতেছে এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি। তো ও তখন চিন্তা করতেছে যে এটা কে, পিছনে তাকায়, তো কুয়াশার মধ্যে ঠিক মতো দেখতে পায় না, দেখে যে দূরে একটা ছোট্ট বাচ্চার মধ্যে অবয়ব দাঁড়ায় আছে, লাইক বোঝা যাচ্ছে এটা বাচ্চা মেয়ে দাঁড়ায় আছে। তো আবার ওকে বলে এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি। তো আস্তে করে হেঁটে যায়, যে বলে কে ওই সামনে যায়, যে বলে ইয়েস ডিয়ার আই ক্যান হেল্প ইউ, হোয়াটস রং। তো কাছে যখন যায়, এটা বলতে বলতে যখন সামনে চলে যায়, বাচ্চাটার একদম কাছে যেয়ে সে দেখে বাচ্চাটার যে চেহারাটা বিভৎস, মানে চোখের জায়গায় চোখ নেই, হ্যাঁ মুখের জায়গা দিয়ে কেমনই হয়ে গেছে, লাইক মানে ভেতরে মনে হচ্ছে হা করলে কিছু না এরকম। ওই অবস্থায় বাচ্চাটা তাকে বলে যে ক্যান ইউ হেল্প মি। তো ও থতমত খেয়ে ভয় পায়, একটু ভয় পেয়ে কিন্তু সে নাস্তিক, সেগুলো করে না, সে কিছু না মনে করে বলে কি ইউ নো হাউ ক্যান আই হেল্প ইউ, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। বাচ্চাটা বলে ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই হোম। তো ও তখন বলে ইয়েস আই ক্যান। তাই বলে ও দাঁড়িয়ে থাকে, বাচ্চাটা হাঁটা শুরু করে উল্টা। বাচ্চাটা হেঁটে হেঁটে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়, ও কিন্তু আর যায় না। বাচ্চাটা চলে যাওয়ার পরই ওর মধ্যে কেমন যেন একটা ভয় ভর করে, ও দৌড় দিয়ে ওর গেটের কাছে চলে যায়, যে তাড়াতাড়ি গেটটা এলো পাথাড়ি খোলার চেষ্টা করে। অনেকক্ষণ ওর কাছে মনে হচ্ছিল কেউ একজন পিছন থেকে আসতেছে, লাইক সামবাড়ি, কেউ এসে ওকে ধরবে এরকম, মানে কেউ নাই রাস্তায়। তো ও এরকম গেট খুলে, আমি কিন্তু রাসেল ভাই এই ধরনের একটা ফিলিংস একবার পড়েছি, আমার নিজের এরকম হয়েছে, তখন চাবি সহজে গেটে ঢুকতে চায় না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ মানে হ্যাঁ সিরিয়াসলি আমি এরকম ফিল করেছি একবার। যাই হোক, ওই লোক তখন গেট খুলে ঢুকে ভেতরে, ঢোকার পরে ওর বউর নাম ধরে ডাকে, ওর বউ আসে, বলে কি হয়েছে, বলে যে আমি এরকম একটা ঘটনা আমি দেখছি। জি। তো বউটা বলে যে তুমি মনে আজকে বেশি ড্রিঙ্ক করছো মোস্ট প্রবাবলি।
ড্রিঙ্ক করার কারণে তুমি উল্টাপাল্টা হ্যালুসিনেশন করছো, সো জাস্ট গেট ইনসাইড অ্যান্ড লাইক গো টু স্লিপ। দেখো বাসায় যায়, বাসায় যেয়ে তখন ফ্রেশ হয়ে ও ওই দিন ঘুমায় যায়। তো ঘুমের মধ্যে মনে বেশ দুঃস্বপ্ন টপ্ন দেখে। তো ওর বউকে ও যে বলছে, ওর বউ জিনিসটা নিয়ে একটু ভাবে, ওর বউ ছিল ক্যাথলিক, ওর বউ জিনিসটা নিয়ে ভাবে যে কি মানে জিনিসটা কি, ও কি দেখলো এরকম একদিন। তো এর মধ্যে ওদের বাসায় যেটা শুরু হয় রাসেল ভাই, জিনিসপত্র নাড়াচাড়া। রাত্রেবেলা ঘুমায় গেলে হঠাৎ ওরা শব্দ পায় যে কেউ সোফা টেনে এদিক থেকে ওদিক সরা নিচ্ছে, মানে উপরে মনে হচ্ছে কেউ ঘোর করে এদিকে সোফা সরাচ্ছে, এদিকে ওটা শোনাচ্ছে, মানে বিশাল এগুলা। তো ওর ওয়াইফ একদিন এরকম রাত্রেবেলা হেঁটে উপরে চলে যায়, যে দেখে সব নর্মাল, এত শব্দ হচ্ছে কিন্তু কিছুই না। তো ওদের যে ছেলে ছিল, ছেলেদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি এরকম মানে কিছু করো নাকি? ছেলেরা বলে যে নো, উই সোয়ার দ্যাট আমরা করি না এই ধরনের কিছু, এটা কি হচ্ছে আমরা নিজেরাই জানি না, আমরা মাঝে মাঝে শব্দ পাই। তো এরকম অবস্থা, মহিলা যেদিন যে দেখে এগুলো কিছু দেখে নাই, তো মহিলা না ভয় পায় উপরে যে, তার মনে হয় যে তার পেছনে কে ফলো করে করে আসতেছে করিডোর দিয়ে, এরকম একটা ফিলিংস তার ভেতরে থাকে। তো মহিলা ওই দিন যখন ঘুমায়, ঘুমের মধ্যে হঠাৎ করে সে মানে ফিল করে যে তাকে কেউ চেপে ধরছে, ইটস লাইক এ স্লিপ প্যারালিসিস কাইন্ড অফ থিং। মহিলা যখন নাকি মানে অনেক কষ্টে উঠে তাকায় দেখে যে ওরকম একটা ছোট মেয়ে, বিভৎস চেহারা, তার হাত পা চেপে ধরে রাখছে। সে জোরে চিৎকার করে ওঠে, তার ছেলে আসে রুমের ভিতরে, কি হয়েছে বলে যে, ও ছেলেকে বলে যে এরকম ঘটনা। তো ওরা তখন করে কি যে ওই মহিলা একজন কে নিয়ে আসে, চার্চ থেকে একজন ফাদারকে ডেকে নিয়ে আসে, বলে যে আমার বাসায় এরকম। কিন্তু চার্চের লোকরা নাকি এক্সোরসিজম বা পারফর্ম করতে হলে তাদেরকে ভ্যাটিকানের পারমিশন ছাড়া তারা নাকি পারে না। তো সে এসে বলে যে বাসায় কিছু একটা আছে, বাট আমরা তোমার এটা করতে পারবো না। যেটা করে তারা বাসাটাকে শুদ্ধিকরণ করে চলে যায়, বাট এটাতে খুব একটা কাজ হয় না। এই কন্টিনিউয়াস এই জিনিসগুলা মানে ঘটতেই থাকে। সবচেয়ে ওয়ার্স্ট যেটা হয়, একদিন এরকম ওরা বসেছিল রুমের মধ্যে কথা বলতেছে, এই সময় হঠাৎ করে দেখা যায় ডুপ করে পুরা মানে বিদ্যুৎ নিভে যায়, পুরো বাসা কারেন্ট নাই। তো ইলেকট্রিসিটি যখন চলে যায়, ওরা হঠাৎ করে কি ব্যাপার, এখানে তো ইলেকট্রিসিটি ভাবে যায় না। হঠাৎ তাকায় দেখে যে সামনের আশেপাশে দূরের বাসায় লাইট দেখা যাচ্ছে, দ্যাটস মিন পাওয়ার আউটেজ হয়নি। তো যেটা করে ওই আর কি মহিলার বড় ছেলে মানে কিচেনে যায়, যে ক্যান্ডেল বা কিছু খুঁজে পায় কিনা, একটা ফ্ল্যাশ লাইট ছিল ওইটা নিয়ে যায়। তো সে যখন নাকি কিচেনে যায়, কিচেনে যে দেখে যে তাদের যে চুলাটা, ওইটা গ্যাসের চুলা ছিল, গ্যাস স্টোভ, দেখে গ্যাস স্টোভ জ্বলতেছে আর একটা মেয়ে সেখানে দাঁড়ায় তার দিকে তাকায় আছে, এবং তার দিকে তাকানো অবস্থায় মেয়েটা তার হাতটা গ্যাস স্টোভের মধ্যে ঢুকায় দেয়, এবং পুরো হাত পুড়ে মাংস পোড়া একটা গন্ধ আসতে থাকে। এটা দেখে ছেলে চিৎকার করে দৌড় দিয়ে চলে আসে। ছেলে চিৎকার শুনে ওখানে রবার্ট যায়, রবার্টও দৌড় দিয়ে উপর উঠে, রবার্ট ছেলে চিৎকার শুনে উপর উঠে, সে ওখানে যায়, কারণ ওর আব্বা নাকি ক্রিমেটিং, রবার্টের বাবা ছিল ক্রিমেটিং লোক আর কি, যে মানে ক্রিমেট করে যেখানে বডি পোড়ায় সেখানে। তো সে এই ধরনের গন্ধের সাথে পরিচিত, সে ঠিক এই ধরনের একটা গন্ধ এখানে যে পায়, হওয়ার পর সে তাকায় দেখে যে কিছু নাই, বাট চুলার থেকে একটা ধোঁয়া আসতেছে, এরকম গন্ধ। তো এই অবস্থায় ওদের পুরো ফ্যামিলি যেটা করে, আরেকজন চার্চের লোককে ডাকে, ফাদারকে, সেও আসলে কোনো সলিউশন দিতে পারে না। তো রবার্টের মন খুব খারাপ থাকে। তো সে যেখানে কাজ করতো তার ওখানে একজন অ্যারাব কাজ করতো আর কি, সো অ্যারাব লোকটার সাথে সে তার ঘটনাটা বলে যে লাইক আমি এরকম সমস্যা পড়ছি, এরকম দেখতেছি। তা আরব লোকটা বলে যে আমি তোমাকে একটু হেল্প করতে পারি, আমাদের দেশ থেকে একজন আসছে, একজন আলেম লোক আসছে এখানে, সো হি ক্যান হেল্প ইউ আউট উইথ দিস, বাট ওই লোকটার নাম বলা যাবে না। লোকটা নাকি মানে আমাকে যে হাসিব লেখছে, উনি নাকি খুব বিখ্যাত একজন আলেম। যাই হোক, তো ওনার কথা বলার পর নাকি সে বলছে যে ওকে, আমি রাজি আছি ওনার সাহায্য নিতে, যদিও আমি ধর্মকর্ম মানি না, বাট আমি উইয়ার্ড যেসব জিনিস দেখছি আমার লাইফে, যেটা আসলে বিশ্বাস করা কষ্টকর। তো ওই আলেমকে ওদের বাসায় নিয়ে আসে। তা আলেম আসে, আলেম এসে ওনাদের বাসাটা দেখে নাকি বলে যে তোমরা সবাই বাসার বাইরে চলে যাও, আমি একা বাসার মধ্যে থাকবো, তোমরা নিচতলায় বসে থাকো, উপরে উঠবা না। আলেম নাকি উপরে যায়, এবং তখন শুনে যে আলেমটা মানে আরবি ভাষায় কি পড়তেছে, মানে রবার্ট সেটা বুঝেনি কি পড়ছে, নিশ্চয় কোনো আয়াত সূরা বা কিছু একটা পড়ছে আর কি। যাই হোক, তো আলেম কিছু পড়ছে, পড়ার পর নাকি অনেক মানে গজরা গুজরির উপরে একটা শব্দ আসে, ধূপ ধাপ কিছু শব্দ আসে। পরে আলেম অনেকক্ষণ পরে আসে, উনি খুব টায়ার্ডের মতো ঘেমে গেছেন। উনি বলে যে আমি তোমার সমস্যা দূর করে দিছি, এখানে এখন আর এই সমস্যাটা হবে না,
ঠিক আছে? তোমাদের বাসায় কোনো দুষ্ট ডিমন মানে দুষ্ট জিন এখানে আসছিল, রাস্তার মধ্যে যদি তোমাকে কেউ বলে যে আমাকে বাসা চিনাও, বাসা দেখাও, এই ধরনের কোনো মানুষের সাথে তুমি যাবা না, কোনো কিছুই, কোনো ডাকে সাড়া দিবা না, এটা উচিত না। এটা নাকি ওই আলেম তাদেরকে বলছে, এবং আলেম ও তাদের বাসাটাকে করে দিয়ে যায় পরে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। ভারতের দক্ষিণে বেঙ্গালুর শহরে উপকণ্ঠে একটি পুরনো রাস্তা আছে। স্থানীয়রা একে ট্রি রোড বলে, কারণ সেখানে 3টি রাস্তা এসে মিলেছে। দিনের বেলায় রাস্তা একেবারে স্বাভাবিক, গাড়ি চলে, মানুষ আসে যায়, কিন্তু রাত 2টার পরে লোকজন বলে সেখানে একটি মেয়েকে দেখা যায়। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে সাদা কাপড় পরে। যদি কেউ তাকে লিফট দেয় তাহলে সেই মানুষ আর আগের মতো থাকে না। এই ঘটনাটা ঘটেছিল রুদ্র নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে। রুদ্র কাজ করত ইনফোনিক্স কোম্পানিতে। অফিস ছিল বেঙ্গালুরু শহরের বাহিরে। সেদিন রাতে অফিসের জরুরি কাজ ছিল, তাই কাজ শেষ করতে করতে তাই রাত প্রায় 2টা বাজে। রুদ্র নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় তখন প্রায় কোনো গাড়িই নেই, শুধু হেডলাইটের আলো আর দূরের অন্ধকার গাড়ি। চালাতে চালাতে সে ট্রি রোডের কাছাকাছি এসে পৌঁছলো। হঠাৎ সে দেখলো রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। একজন মেয়ে, সাদা শাড়ি পরা, সাদা লম্বা চুল সামনে পড়ে আছে। রুদ্র একটু অবাক হলো, এই গভীর রাতে এখানে একটা মেয়ে কেন? সে গাড়ি ধীরে করলো। মেয়েটা হাত তুলে ইশারা করলো লিফট চায়। রুদ্র একটু দ্বিধা করলেন, কিন্তু শেষে সে গাড়ি থামালো। জানালা নামিয়ে বলল, আপনি এখানে কি করছেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, তার মুখ খুব ফ্যাকাশে। সে নিচু গলায় বলল, আমাকে একটু সামনের দিকে নামিয়ে দেবেন? রুদ্র বলল, ঠিক আছে, উঠুন। মেয়েটা পিছনের সিটে গিয়ে বসলো। গাড়ি আবার চলতে শুরু করলো। কিছুক্ষণ পর রুদ্র হঠাৎ বুঝতে পারলো গাড়ির ভিতর খুব ঠান্ডা হয়ে গেছে। এসি তো চালু নেই, তবুও কেমন বরফের মতো ঠান্ডা। সে রিয়ার ভিউ মিররে তাকালো। মেয়েটা চুপচাপ বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। রুদ্র জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? মেয়েটা ধীরে ধীরে বলল, আর একটু সামনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাস্তা শেষ হয়ে যাচ্ছে, তবুও সে বলছে আর একটু সামনে। হঠাৎ রুদ্র শুনতে পেল পিছনের সিটে কেউ যেন ফিসফিস করছে খুব নিচু গলায়, তুমি কেন থামলে? রুদ্র দ্রুত পিছনে তাকালো। মেয়েটা আগের মতোই বসে আছে, কিন্তু এবার তার মুখটা একটু দেখা যাচ্ছে, তার ঠোঁট নড়ছে। সে আবার বলল, আরেকটু সামনে। রুদ্রের বুক ধড়ফড় করতে লাগলো। সে গাড়ি থামিয়ে বলল, আপনি এখানেই নেমে যান। কিন্তু কোনো উত্তর এলো না। রুদ্র পিছনে তাকালো, তার শরীরটা জমে গেল। পিছনের সিট খালি, কিন্তু কেউই নেই। গাড়ির দরজাও খোলা হয়নি, কিন্তু মেয়েটা উধাও। রুদ্র দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি চলে গেল। সে ভাবলো হয়তো ভ্রম হয়েছে, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। পরদিন সকালে সে গাড়ি পরিষ্কার করতে গিয়ে দেখলো পিছনের সিটে কেউ বসে আছে। পিছনের সিটে বসে নাই, সিটে ভেজা মাটির দাগ, ঠিক যেন কারো পায়ের ছাপ। রুদ্র ভয়ে তার বন্ধুকে সব বলল। বন্ধু কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি ট্রি রোডে কাউকে লিফট দিয়েছিলি? রুদ্র অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন?
বন্ধুটা গভীর নিঃশ্বাস ফেলল। তারপর বলল, অনেক বছর আগে ওই রাস্তা দিয়ে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে তাকে সেখানে দেখা যায়। রুদ্র কাপা গলায় বলল, কিন্তু সে তো গাড়িতে উঠেছিল। বন্ধুটা ধীরে ধীরে বলল, লোকজন বলে সে গাড়িতে ওঠে ঠিকই, কিন্তু কেউ যখন পিছনে তাকায় তখন সে আর মানুষ থাকে না। রুদ্র সেদিন রাতে ঘুমাতে পারছিল না। রাত প্রায় 3টা। হঠাৎ সে শুনল তার বাড়ির গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে জানালার পর্দা একটু সরিয়ে বাইরে তাকালো। তার বুকে রক্ত জমে গেল। গেটের সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, লম্বা চুল। সে ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি, আর সে ফিসফিস করে বলল, তুমি তো বলেছিলে সামনে নামিয়ে দেবে। তো আমার আরেকটি নেক্সট ঘটনা হচ্ছে, বর্ষার সন্ধ্যা নামতেই আকাশটা যেন আরো নিচু হয়ে এলো। কুয়াশা আর বৃষ্টির মাঝামাঝি এক ধরনের ভেজা পর্দা ঝুলে আছে চারিদিকে। কাঁচা রাস্তার শেষে দাঁড়িয়ে অয়ন প্রথমবার দেখলো বাড়িটাকে। বাড়িটা দোতলা, ধূসর, জানালাগুলো বন্ধ, অথচ ভেতর থেকে যেন তাকিয়ে আছে কেউ। গ্রামের নাম শালবন। পাশ দিয়ে একসময় বয়ে যেত নদী। এখন নদী সরে গেছে অনেক দূরে, শুধু শুকনো চর পড়ে আছে। কিন্তু গ্রামবাসীরা বলে নানি দাদির নদী নাকি পুরোপুরি যায়নি, বর্ষার এক রাতে এসে ফিরে আসে। অয়ন এসব গল্পে বিশ্বাস করে না। সে স্থাপত্য নিয়ে গবেষণা করছে। ঔপনিবেশিক আমলে গ্রামের নির্মাণ কৌশলী তার বিষয়। নীলাশ্রয় নামের এই বাড়িটির নকশা নাকি অস্বাভাবিক। বাইরের গণনার ভেতরের পরিমাপ মেলে না। এই অসামঞ্জস্যই তাকে টেনে এনেছে। বাড়ির সামনে দাঁড়াতেই সে টের পেল মাটিটা ভেজা, কিন্তু আকাশে তখন বৃষ্টি নেই। যেন ঠিক এই জায়গাটুকু অন্য কোনো আবহাওয়ার মধ্যে আছে। পেছন থেকে কাশি শোনা গেল। এক বৃদ্ধ, মাথায় গামছা, চোখে অস্বস্তি। সাহেব, থাকবেন নাকি ওখানে? হ্যাঁ, 1 মাস। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ নয়তো কাল পানি উঠবে, ভয় পাবেন না। ভেতরে পানি ঢোকে না। অয়ন হেসে বলল, বন্যা হলে ঢুকবে না কেন? বৃদ্ধ চোখ তুলল এবং তাকালো। যেন কথাটা খুব সাধারণ নয়, কারণ ভেতরের হিসাব আলাদা। হিসাব? বৃদ্ধ আর কিছুই বলল না, না বলে চলে গেল। বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। পুরনো কাঠ, শ্যাওলা আর যেন কোথাও লুকিয়ে থাকা জল। মেঝে শুকনো, দেয়ালে ফাটল নেই, কিন্তু সিঁড়ির নিচে দাঁড়াতে অয়ন শুনল টপ 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 টপ। সে মোবাইলের টর্চ জ্বালল, কিছুই নেই। কোনো ফোঁটা না, কোনো দাগ না, কিছু না। সে নিজেকে বোঝালো, পুরনো বাড়ি, কাঠ সংকুচিত প্রসারিত হয়, শব্দ হবেই। তবুও শব্দটা যেন শুনে ছিল। রাত 9টার দিকে বিদ্যুৎ চলে গেল। গ্রামের লোক আগেই বলছিল বর্ষায় লাইন থাকে না। অয়ন ব্যাগ থেকে লণ্ঠন বের করে
হলুদ আলোয় দেয়ালের রংটাকে আরো আহ, ফ্যাকাশে দেখাচ্ছে। সে নোটবুক খুলে ম্যাপযোগ লিখতে শুরু করলো। মাপযোগ। বাইরে হালকা বাতাস। হঠাৎ খেয়াল করলো জানালার কাচের জলে রাখা গ্রামের। সে নোটবুক খুলে মাপযোগ লিখতে শুরু করলো। বাইরে হালকা বাতাস বইছিল। হঠাৎ খেয়াল করলো জানালার কাচের জলের রেখা বেয়ে নেমে আসছে। বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে গিয়ে সে থমকে গেল। বাইরের আকাশ পরিষ্কার, কোনো বৃষ্টি নেই, তবু কাচের উপরে ভেতর দিক থেকে জল গড়িয়ে পড়ছে। অয়ন আঙ্গুল ছুঁয়ে দেখলো ঠান্ডা, নুনতানা স্বাভাবিক পানি, কিন্তু সেটা ভেতর থেকে এলো কিভাবে? রাত 12টার একটু আগে আবার সেই শব্দ, টপ 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 টপ। অয়ন জানালার দিকে দৌড়ে গেল। তার বুকের ভেতর ধকধক করে উঠল। বাড়ির চারপাশে অন্ধকার জলের বিশাল বিস্তার। যেখানে শুকনো চর ছিল সেখানে এক কালো পানি, নীরব, স্থির। কিন্তু বাড়িটা অর্ধেক ডুবে গেছে ততক্ষণে। ভেতরে এক ফোঁটাও পানি নেই, শুধু সিঁড়ির ধাপ থেকে আবার ভেসে এলো সেই শব্দ, টপ 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 টপ। অয়ন ধীরে ধীরে বুঝতে পারলো পানি বাইরে থেকে আসেনি, পানি উঠছে ভেতর থেকে। অনন অনেকক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে রইল। বাইরে কালো পানির নিশ্চুপ, ঢেউ নেই, স্রোত নেই, তবুও বাড়ির দেয়াল পর্যন্ত পানি উঠে এসেছে। কিন্তু ভিতরে না। বাতাসে শুধু ভেজা গন্ধ। সে নিজেকে বোঝালো এটা সম্ভবত নিচু জমি। হঠাৎ জলাবদ্ধতা, আলো কম, তাই বিভ্রম হয়েছে। কিন্তু আবার সেই শব্দ, টপ 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 টপ। একবারে তার পায়ের কাছে লণ্ঠনের আলো নামতেই দেখলো বেঁচেতে এক ফোঁটা পানি পড়ে আছে, গোল, স্বচ্ছ, ধীরে ধীরে সরিয়ে যাচ্ছে। সে হাঁটু গেড়ে বসে হাত দিল। ফোঁটাটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফ গলা পানি। তো কেমন লাগলো আমার ঘটনাটি সবাই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যে ধরনের ঘটনাগুলো তুলে ধরছি তা আপনারা কিভাবে গ্রহণ করছেন আমি জানি না, তবে আমি চাই আপনাদের জন্য নতুন নতুন ভালো এবং ভয়ঙ্কর সকল ঘটনা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। লিসেনার্স, আমরা যেভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমরা ঠিক একইভাবে এ ধরনের কাজ করে যাব আপনাদের মাঝে। যারা যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন, ভূত এফএমকে দীর্ঘায়ু করতে, মানে অনেক দিন পর্যন্ত আপনারা ভূত এফএম শুনতে চাচ্ছেন, তাদের সবার জন্য আমি বলবো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা প্রতিনিয়ত যে ধরনের ঘটনা আপলোড করব, হোক সেটা অ্যাম্বুলেন্সের ঘটনা, হোক সেটা ভৌতিক কোনো ঘটনা, হোক সেটা কোনো রহস্য উন্মোচনের ঘটনা, হোক কোনো আনন্দ, হোক কোনো ফানি ঘটনা, হোক কোনো বাসাবাড়ির ভয়ঙ্কর ঘটনা, বা কোনো ট্রেনের ভয়ঙ্কর ঘটনা, বা ট্রাকের ভয়ঙ্কর ঘটনা, বা অনেক ড্রাইভারদের ঘটনা, মানে আমরা যেই ঘটনাটাই ছাড়ি, সেটা হোক ডক্টর আলিফ ভাইয়া, হোক সেটা রাসেল ভাইয়া, হোক সেটা আফরান ভাইয়া, হোক সেটা সাবিত আলম ভাইয়া, যার যার কণ্ঠে যে ঘটনা তুলে ধরবো সবার আগে আপনারা সেই ঘটনাটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এখনই বেল আইকনটি অল করে দেন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে এখন থেকে ইমেইল সহ আরো নতুন নতুন সকল ভয়ঙ্কর ঘটনাগুলো তুলে ধরবো। আপনারা যারা যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন, শুধুমাত্র সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা প্রতিদিন আমাদের আপডেট ঘটনাগুলো শুনতে পারবেন। লিসেনার্স, যে যেখান থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন কমেন্ট করবেন এবং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ঘটনা দিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কি ধরনের ঘটনা চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সেই ধরনের ঘটনা নিয়ে আপনার সামনে উপস্থাপন হব। ধন্যবাদ। প্রিয় লিসেনার, আপনারা আমাদেরকে চাইলে ভয়েস মেল পাঠাতে পারবেন। প্রিয় লিসেনার, আপনারা চাইলে আমাদেরকে সরাসরি নিজেদের কণ্ঠে রেকর্ড করে ঘটনা আমাদের রেকর্ড অডিও ফাইল দিতে পারবেন।
লিসেনার্স, আপনারা যেভাবে চান আমরা সেভাবেই চলবো, শুধুমাত্র আপনাদের ভালোবাসার প্রয়োজন। আচ্ছা, যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভয়ঙ্কর মেল ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম।